আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহর নামে। একটা বড়সড় জার্নি। দোয়া করবেন। বাকিটা আল্লাহর ভরসা। তো মহারিভিশন সিরিজ সিজন 3 আসলে এটা সিজন 3 না, এটা অ্যাকচুয়ালি সিজন 4। ওকে। তো সিজন 4 মানে প্রথমবারের নাম 22 ব্যাচের টাইমে মহারিভিশন নাম ছিল না। তাই আরকি মহারিভিশন নামটা দেই নাই। বাট ৪ বছর ধরে আমাদের এই সিরিজটা কন্টিনিউ চলতেছে। তো নতুন ব্যাচ কাদের জন্য বলেন তো? এইচএসসি 25, রাইট? তো এইচএসসি 25 ব্যাচদের জন্য হচ্ছে এই তো আমাদের এবারের নতুন জার্নি শুরু। আমরা এবার আসলে আপনার এই থাম্বনেলটা এইভাবে ডিজাইন করেছি। ইন্ডিয়ার একটা থাম্বনেল দেখে হোয়াটএভার। তো আমাদের আজকে আমরা যেই চ্যাপ্টারটা দিয়ে স্টার্ট করতেছি, মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। আমাদের চ্যাপ্টারের নাম গুণগত রসায়ন দিয়ে নরমালি আমি স্টার্ট করি, বাট গুণগত রসায়নটা আহ, বিরক্ত আমি পড়াইতে পড়াইতে, তাই আসলে গুণগত রসায়ন দিয়ে যাচ্ছি না। পরের ক্লাসে গুণগত রসায়ন পড়বো। ওকে, আচ্ছা ফাইন। আরেকটা কথা হচ্ছে, এনম ভাই একটা কথা, এখানে সিকিউ প্লাস এমসিকিউ লেখা কেন? এত বছর ধরে কি হইছে? সিকিউ আলাদা হইছে, এমসিকিউ আলাদা হইছে। এই বছরও কি হবে? সিকিউ আলাদা হবে, এমসিকিউ আলাদা হবে। ওকে। এখন কিভাবে আলাদা হবে না হবে এটা আপনি আসলে ক্লাস না হলে বুঝতে পারবেন না। তো আসেন আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। আজকের ক্লাসটা আমি জানি না ঠিক কতক্ষণ সময় ধরে চলবে। আমরা চেষ্টা করব যতটুকু পসিবল তাড়াতাড়ি শেষ করার। আর না হলে নাই। বাট পড়াইতে হবে। মানে আমি পড়াবো, মন দিয়ে পড়াবো। আপনি মন দিয়ে পড়বেন। ইনশাআল্লাহ আমি এতটুকু বলতে পারি, যদি আপনার একাডেমিকে অনেক বেশি গ্যাপও থাকে, আপনি আমার সাথে এই ক্লাসটা শেষ করলে আগায় ফেলতে পারবেন এইচএসসি তে এন্ড অ্যাডমিশনে ওকে। আচ্ছা, আর ২৬ ব্যাচের যারা স্টুডেন্ট আছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব এই ক্লাস করতে না। যদি আপনার কালকে পরীক্ষা থাকে তাহলে আপনি এই ক্লাস করেন, কোনো সমস্যা নাই। বাট এই ক্লাসের মাধ্যমে আপনি চ্যাপ্টার শেষ করবেন, এই টেনডেন্সি গুলো থেকে বের হয়ে আসেন। অ্যাডমিশনের প্রশ্নগুলো মানে যত বেশি সলভ করবেন একাডেমিকে, আপনি তত বেশি আগায় থাকবেন। ওকে। তো আমি কথা না বাড়াই, আমরা শুরু করে দিই আজকের ক্লাস। হ্যাঁ, আচ্ছা, বিসমিল্লাহ। মহারিভিশন সিজন 3, মহারিভিশন সিজন 3 কোন কোন জায়গায় আপনি দেখতে পাবেন? একটা সুন্দর স্লাইড বানাইছিলাম তো, আল্লাহ স্লাইডটা কই? এই যে এই যে। মহারিভিশন সিজন 3 এর ক্লাসগুলো কোন জায়গায় আপলোড হবে? ক্লাসগুলো আপলোড হবে দুই জায়গাতে। ফেসবুকে পাবেন আপনি হাসান নাম পেজে, এটা কিন্তু পেজ। গ্রুপের নাম হচ্ছে এনাম কেমিস্ট্রি একাডেমি, আপনারা জানেন। তো ফেসবুক পেজ হাসান নাম পেজ, এই পেজে আপনি পাবেন। এটা হচ্ছে পেজ। ওকে, এই পেজে আপনি পাবেন। লেখাই দেখা যায় না, যাই হোক। আর এটা হচ্ছে ফেসবুক ইউটিউব চ্যানেল হাসান নাম, তো আপনি ইউটিউব চ্যানেলে পাবেন এই ভিডিওগুলো। ওকে। ওকে। আর ফেসবুক গ্রুপের নাম আপনি জানেন, এনাম কেমিস্ট্রি একাডেমি। সো এই তো। আচ্ছা, এই মহারিভিশন ফুল সিরিজটাকে স্পন্সর করতেছে আমাদের দুইটা ব্যাচ, অ্যাডমিশন ব্যাচ। এটা হচ্ছে ব্যাচ আকাঙ্ক্ষা সিজন 3, এটা হচ্ছে মেডিভার্সিটি ব্যাচ। এটা হচ্ছে মেডিভার্সিটি ব্যাচ। আর এইটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচ। ক্লিয়ার? তো আমি বেশি কথা বলবো না, আমি পড়ানো স্টার্ট করি, মাঝে মাঝে এগুলোর কথা বলবো, কেউ বিরক্ত হেন না। ওকে। এটা হচ্ছে আমাদের অ্যাডমিশন ব্যাচ, মেডিকেল ভার্সিটির ব্যাচ। কোনো টেনশন নেই, আপনি যে জায়গায় চান্স পেতে চান সব জায়গায় চান্স পাবেন। আর ইঞ্জিনিয়ারিং ব্যাচ বুয়েট চুয়েট ওয়েট কুয়েট আইওটি এমআইএসটি বুটেক্স সব জায়গার জন্য এটা। ক্লিয়ার? ওকে, ডান। আমি আর কথাবার্তা বলবো না, পরে আবার এগুলো নিয়ে একটু পরে কথা বলবো। হ্যাঁ? পরে কথা বলবো। আসেন, এখানে অনেকগুলা ব্যাচের প্রমোশন আছে। সো আমরা এগুলো নিয়ে একটু পরে কথা বলবো। হ্যাঁ? একটা ব্যাচের প্রমোশন একটু করি, সেটা হচ্ছে এক্সাম ব্যাচ, মানে আপনাদের এইচএসসি 25 এর মডেল টেস্ট। 15টা এক্সাম, 150 টাকা। আমি চাইবো আপনারা এই 15টা এক্সামে অংশগ্রহণ করেন। জাস্ট মোটিভেট মি। আর আপনি যদি না এক্সামে অংশগ্রহণ করেন, পুরোটাই আপনার ব্যাপার। 15টা এক্সাম আপনি দিবেন আশা করি, 150 টাকা খুব বেশি না। আর এই এক্সামগুলো দিলে সুবিধা হচ্ছে, এই প্রাইভেট গ্রুপে মহারিভিশনের ক্লাসগুলো আগে আপলোড হয়, ইউটিউবের আগে আপলোড হয়। সো একটু আগে আপনারা দেখতে পাবেন, এতটুকুই। বা মাঝে মাঝে ওরা লাইভও করতে পারে আমাদের এই মহারিভিশনের ক্লাস। তো এগুলো প্রাইভেট গ্রুপের আলাপ, বাট ইউটিউবে সবার জন্য এই ক্লাসটা ফ্রি থাকবে। আমি চাইবো আপনি মহারিভিশন সিরিজের যেই মডেল টেস্ট গুলা, এই মডেল টেস্ট গুলো আপনি 150 টাকা দিয়ে 15টা এক্সাম দেন। এই তো। আমি আর কোনো কথাবার্তা বলবো না, আমরা পড়ালেখা স্টার্ট করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পর্যায় সারণী দিয়ে স্টার্ট করতেছি। আচ্ছা, তো পর্যায় সারণী সম্পর্কে অনেক কিছু আপনার জানতে হবে। সব জানতে হবে না, অ্যাটলিস্ট
গ্রুপগুলা জানতে হবে কিরকম। এই যে এটা পর্যায় সারণী, পর্যায় কয়টা? 7টা। গ্রুপ কয়টা? 18টা। এগুলো আমরা জানি। গ্রুপ 1 কে বলা হয় হচ্ছে গিয়ে ক্ষার ধাতু। গ্রুপ 2 কে বলা হয় হচ্ছে মৃৎক্ষার ধাতু। গ্রুপ 3 কে বলা হয় বিরল মৃত্তিকা ধাতু। গ্রুপ এই যে 11 কে বলা হয় হচ্ছে মুদ্রা ধাতু। কি বলা হয়? মুদ্রা ধাতু। গ্রুপ 12 র নাম নাই। গ্রুপ এই যে আপনার কি বলে? 17 কে বলা হয় হচ্ছে হ্যালোজেন, রাইট? গ্রুপ 16 কে বলা হয় চালকোজেন, রাইট? গ্রুপ 15 কে বলা হয় নিকটোজেন। কি বলা হয়? নিকটোজেন, রাইট? আর গ্রুপ 18 হচ্ছে আমাদের ইনার্ট গ্যাস মানে নিষ্ক্রিয় গ্যাস। এগুলো মোটামুটি আমরা জানি। ক্লিয়ার? আচ্ছা, আর মিডলের এই যে আমাদের যে আয়তক্ষেত্রটা, এটাকে বলা হয় অবস্থান্তর ধাতু। এখানে কারা থাকে? এখানে থাকে অবস্থান্তর ধাতুরা। এখানে থাকে হচ্ছে অবস্থান্তর ধাতুরা। আর নিচে অবস্থান্তর ধাতুরা থাকে, ওইগুলোর হিসাব বাদ, ওইগুলো লাগবে না। যতটুকু লাগে অতটুকু। ভাই আমরা কি সিকিউর জন্য পড়তেছি না এমসিকিউ? ঠিক আছে? আমাকে পড়াইতে দেন, আমি পরেরটা পরে বসতেছি। আচ্ছা। এবার ইম্পোর্টেন্ট যে জিনিসগুলো আমি খুব ভালো করে বলতেছি, এই ছন্দগুলো মনে রাখবেন। আমি ছন্দগুলো পড়াচ্ছি না। হাই লিনাকে রুবিনা সেচে ফিরেছে, বিরিয়ানি মোগলাই কাবাব স্যারের বাটিতে রাখো। তারপর এই যে বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়াকে তেলাতে না। তারপর ছন্দা সিঙ্গাপুরে গেলে সোনা পাবে। তারপরে নামাজ পড়ে আসি সবাই ভাই মস্কে গিয়ে। ও এসএসসি তে পড়ে লিভারপুল স্কুলে। তারপরে ফ্লুয়েন্ট ক্লোরিন ব্রোমিন আয়োডিন স্টুডেন্ট টেনেজাইন। আরেকটা কি? হেনা আর করিম গেল, হেনা আর করিম যাবে রমনায়। ওমাগো। ওকে, মানে এগুলা হচ্ছে ছন্দ। এই ছন্দগুলো দিলে সুবিধা কি? আপনি যে কোনো সিকিউ, যে কোনো এমসিকিউ যে টেবিল গুলো থাকে এক্স ওয়াই এ বি পি কিউ, এগুলো অ্যান্সার করতে পারবেন। ক্লিয়ার? তো আসেন আমরা একটু ট্রাই করি, হ্যাঁ একটু ট্রাই করি। তারপরে এই যে 3D সিরিজে কি আছে? সচিন টেন্ডুলকার ভেরি ক্রেজি ম্যান, ফের কবে নিকা করতে যাবে? ফের কবে নিকা করতে যাবে? ওকে আসেন আমরা একটু ট্রাই করি, হ্যাঁ একটু ট্রাই করি। এই জায়গায় একটু লেখার চেষ্টা করি, আসেন। ওকে, আমরা একটু নিজেরা যে করার চেষ্টা করি, তাহলে সুবিধা কি? আমার সিকিউ এমসিকিউ দুই জায়গাতেই হেল্প করবে এটা। আসেন, এই দেখেন। হাই লিনাকে রুবিনা সেচে ফিরেছে। তারপর বিরিয়ানি মোগলাই কাবাব স্যারের বাটিতে রাখো। ক্লিয়ার? ওকে, এখানে কি আছে দেখো, এই যে আবার স্টার্ট করো, হ্যাঁ এগুলো লাগবে। বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়াকে তেলাতে না। আবার ছন্দা ছন্দা সিঙ্গাপুরে গেলে সোনা পাবে, ফুলও পাবে। ক্লিয়ার? ওকে। তারপর নামাজ পড়ে আসি সবাই ভাই মস্কে গিয়ে। তারপর ও এসএসসি তে পড়ে লিভারপুল স্কুলে। এই জায়গায় আসেন। ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টেটাইন টেনেসাইন। এই জায়গায় যান। হিলিয়াম নিয়ন আর্গন জেনন রেডন, সরি একটু ভুল করছি, আর্গন ক্রিপ্টন জেনন রেডন অর্গানেসান। ওকে, আরেকবার একটু, হ্যাঁ আরেকটু কষ্ট দিই। সচিন টেন্ডুলকার ভেরি ক্রেজি ম্যান, আয়রন কোবাল্ট নিকেল কপার জিঙ্ক। ক্লিয়ার? ওকে। তো এই ছন্দগুলো দিলে সুবিধা হইতেছে, সুবিধা হচ্ছে আমরা অনেক কিছু জানতে পারবো। মানে অনেকগুলা এমসিকিউ সলভ করতে পারবো, অনেকগুলা সিকিউ সলভ করতে পারবো। এই ছন্দগুলো এই জন্য ইম্পর্টেন্ট। সো ছন্দগুলাতে জোর দিয়েন, এগুলো একটু মাস্ট শিখে রাখেন। অল্প কিছু জিনিস একটু দেখাই দিই। এই জায়গায় এই যে এই জায়গাটায় থাকে ল্যান্থেনাম সিরিজ, হ্যাঁ এটা হচ্ছে ল্যান্থেনাম। এই যে এই জায়গাটায় ল্যান্থেনাম থাকে। ওই ল্যান্থেনামের মতো দেখতে আরো কয়জন আছে বলেন তো? 14 জন আছে। এই যে এই জায়গাটাতে ল্যান্থেনামের মতো আরো 14 জন আছে। এফ ব্লক। আবার এই যে এই জায়গায় থাকে অ্যাক্টিনিয়াম, বুঝছেন? এই অ্যাক্টিনিয়ামকে আমরা এই জায়গায় লিখলাম, হ্যাঁ? মানে এই যে এটাকে এই জায়গায় লিখলাম।
আর এই জায়গায় এটাকে লিখলাম। ক্লিয়ার? ভেক্টর কাজ করি, এটাকে একটু চেঞ্জ করে দিই। ক্লিয়ার? এই যে ল্যান্থেনাম, অ্যাক্টিনাম। এই ল্যান্থেনামের মতো দেখতে এখানে আরো 14 জন করে আছে। যেমন এই অ্যাক্টিনামের শেষে আছে, এই জায়গায় আছে থোরিয়াম। এই থোরিয়ামটা ইম্পর্টেন্ট। থোরিয়ামটা 90 নাম্বার, থোরিয়ামটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আচ্ছা, আরো ২ টা জিনিস ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ল্যান্থেনাম স্টার্ট হইছে কোন জায়গায়, শেষ হইছে কি দিয়ে? ল্যান্থেনাম থেকে এই জায়গায় হচ্ছে লুটেশিয়াম, LU লুটেশিয়াম। আর অ্যাক্টিনাম শেষ হইছে লরেনশিয়াম দিয়ে, LR লরেনশিয়াম। এই ২ টা ইম্পর্টেন্ট। এটা ৯০ নাম্বার, ৯২ নাম্বারটা ইম্পর্টেন্ট। ইউরেনিয়াম ৯২ নাম্বার, ইউরেনিয়াম তেজস্ক্রিয়, রাইট? আপনি নাম শুনছেন। ইউরেনিয়াম ৯২ নাম্বার, এটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আচ্ছা, আর কি কি ইম্পর্টেন্ট? আর কি কি ইম্পর্টেন্ট একটু শিখে রাখেন। নিকেলের নিচে থাকে প্যালাডিয়াম, ইম্পর্টেন্ট 46 নাম্বার। প্যালাডিয়ামের নিচে থাকে প্লাটিনাম, এইটা ইম্পর্টেন্ট। ওকে। কপারের নিচে থাকে হচ্ছে সিলভার, এটা ইম্পর্টেন্ট। সিলভারের নিচে থাকে হচ্ছে অরাম মানে স্বর্ণ, এটা ইম্পর্টেন্ট। জিঙ্কের নিচে থাকে ক্যাডমিয়াম, ইম্পর্টেন্ট না, বাট ক্যাডমিয়ামের নিচে থাকে মার্কারি, এটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ওকে। এই জায়গায় যেগুলা দিয়ে দিছি ভাইয়া, এইগুলা বাইরে কোনো প্রশ্ন আসবে না ভাই। কোন জায়গায় এগুলার বাইরে প্রশ্ন আসবে না? পড়েন, পড়েন। গত বছর মেডিকেলে প্রশ্ন আসছিল। পিবি, লেড। পিবি মানে কি? লেড, প্লাম্বাম, রাইট? কোন গ্রুপের কোন পর্যায়ে আছে? মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল গত বছর। মহারিভিশন সিরিজ আপনার সিকিউ, এমসিকিউ সম্পূর্ণ শেষ করাই দিবে। আপনার অ্যাডমিশনের রাস্তা বলে দিবে। কথা বোঝা গেছে? এই পর্যায় সারণী জাস্ট এই জায়গাটা নিয়ে আরো ২০ মিনিট আলোচনা করা যায়। এগুলো আপনাদের এখন লাগবে না, এগুলো ইঞ্জিনিয়ারিং এ লাগবে। বাট যতটুকু আপনারে ধরাই দেওয়া যায় আমি ততটুকু এখানে ধরাই দিচ্ছি। কেন? যাতে করে, যেমন ইঞ্জিনিয়ারিং এ কি শিখাই? ইঞ্জিনিয়ারিং এ শিখাই হচ্ছে হুট করে আপনাকে বলল হচ্ছে গিয়ে ভাইয়া কপারনেশিয়াম। কপারনেশিয়ামের গ্রুপ নাম্বার আর পর্যায় নাম্বার বলো। এখন কপারনেশিয়াম এই জায়গায় আছে, এটা আপনি কেমনে বের করবেন? দরকার নেই তো আপনার এখন এগুলা। যতটুকু না হইলেই না অতটুকু আমার কাছে পড়ে যান। বারবার করে বলতেছি। ক্লিয়ার? যতটুকু না হইলেই না অতটুকু আপনার পড়ে যাইতে হবে। আপনাকে বইটা প্রশ্ন দিবে ১০০ মানে ১১৪ নাম্বার মৌল কোন গ্রুপের কোন পর্যায়ে আছে। তার মানে আপনার আইডিয়া থাকতে হবে যে ভাইয়া ওইটা ১১৮, তাহলে ১১৪ আমি এইভাবে পিছনে যাই। ওকে। এটা তো আর আপনি ওই জায়গায় বইসা ১০ মিনিটে করবেন না। আপনার করতে হবে ১ মিনিটে। তো ওইটার জন্য কি লাগবে? ওটার জন্য ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন লাগবে। এখন তো আমি ইঞ্জিনিয়ারিং পড়াইতে আসিনি। আসছি? আসিনি। সো যতটুকু পসিবল আমার থেকে এখন শিখে নেন আল্লাহর ওয়াস্তে। হ্যাঁ? পাগলামি কইরেন না। আসেন। তারপর আইডিয়া হইছে? আচ্ছা। এগুলা একটু লাগবে। এগুলা কেন লাগবে? এগুলা লাগবে হচ্ছে আপনার ইয়ার জন্য। আপনার কি বলে? এমসিকিউর জন্য। ১ নাম্বার পর্যায়কে বলা হয় অতি সংক্ষিপ্ত পর্যায়। ২ নাম্বারের পর্যায়কে বলা হয় সংক্ষিপ্ত পর্যায়, সংক্ষিপ্ত পর্যায়। ৪ নাম্বার পর্যায়কে বলা হয় দীর্ঘ পর্যায়। ৫ নাম্বার পর্যায়কে বলা হয় দীর্ঘ পর্যায়। ৬ নাম্বার পর্যায়কে বলা হয় অতি দীর্ঘ। ৭ নাম্বারকে বলা হয় অতি দীর্ঘ। কয়টায় কয়টা করে মৌল থাকে এখানে জাস্ট লেখা আছে। হ্যাঁ? এটা ৩ হবে। এটা ৩৩ হয়ে গেছে ভুলে। এটা ৩ হবে। যাই হোক। এই কোন মৌল থেকে স্টার্ট, কোন মৌল থেকে শেষ এখানে লেখা আছে। এত বেশি লাগবে না। এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় লাগে, এখন লাগবে না। আচ্ছা। এগুলো আপাতত লাগবে না। আচ্ছা, আপনার এই স্লাইডটা একটু এদিক ওদিক হয়ে গেছে। মানে স্লাইডটা চেঞ্জ করছিলাম আরকি। যাই হোক, সমস্যা নেই। তো সর্বমৌলের মোট মৌল হচ্ছে ৯৪ টা, ধাতু হচ্ছে ৯৪ টা। ধাতু কয়টা? ৯৪ টা। অধাতু হচ্ছে ১৮ টা। আর অপধাতু হচ্ছে ৬ টা। কোন বইয়ে ৭ টা দেওয়া থাকতো আগে, বর্তমান সিলেবাস অনুযায়ী ৬ টাই চলতেছে। ওকে। আচ্ছা, এই সংখ্যাগুলা একদমই মনে রাখার কোনো প্রয়োজন নাই। সংখ্যাগুলো মনে রাখার কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার? সংখ্যাগুলো মনে রাখতে হবে না। এই জায়গায় দেওয়া আছে সবকিছু। আপনার আমি পরে দেখাই দিব। এগুলো আপাতত লাগবে না আপনার। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এই জায়গাতেও বিভিন্ন ইনফরমেশন আছে। এত বেশি ইম্পোর্টেন্ট না, যতটুকু লাগবে। ক্ষার ধাতু ১ নাম্বার গ্রুপকে বলা হয়। মৃৎক্ষার ধাতু পড়ছেন ২ নাম্বার গ্রুপকে বলা হয়। মুদ্রা ধাতু ১১ নাম্বার গ্রুপকে বলা হয়। ভারী ধাতু হচ্ছে কি এই যে জিংক, ক্যাডমিয়াম, মার্কারি। ভারী ধাতু আমরা পরিবেশ রসায়নে পড়বো। মানে খাবারের মধ্যে ভারী ধাতু পাওয়া যায়। ওকে। ল্যান্থেনাইড ও অ্যাক্টিনাইড সিরিজ এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। ল্যান্থেনাম থেকে লুটেশিয়াম, অ্যাক্টিনাম থেকে লরেনশিয়াম। পড়ছি? পড়ছি। হ্যালোজেন মৌল কয়টা? হ্যালোজেন মৌল হচ্ছে ১৭ টা। ১৭ নাম্বার গ্রুপ। নিষ্ক্রিয়কে ১৭ নাম্বার গ্রুপ। চালকোজেন ১৬ নাম্বার গ্রুপ। নিকটোজেন ১৫ নাম্বার গ্রুপ। পড়ছি? পড়ছি। আবার চুম্বক ধাতু আমার জাস্ট এতটুকু মাথায় রাখতে হবে। আয়রন, কোবাল্ট, নিকেল এদেরকে বলা হয় হচ্ছে ফেরোচুম্বক। এদেরকে বলা হয় কি বলতো? ফেরোচুম্বক। ফেরোচুম্বক। আর ইলেকট্রন বিন্যাসে যদি একটা একটাও মানে জাস্ট অযুগ্ম ইলেকট্রন থাকা মানেই হচ্ছে প্যারাচুম্বক। অযুগ্ম, এই বানান কি রে অযুগ্ম? অযুগ্ম ইলেকট্রন থাকার অর্থ থাকা মানেই হচ্ছে প্যারাচুম্বক।
অযুগ্ম ইলেকট্রন না থাকলে ডায়াচুম্বক, অযুগ্ম ইলেকট্রন একটা থাকলেও প্যারাচুম্বক। আর এই যে এগুলো স্পেশাল, যে আয়রন কোবাল্ট নিকেল এরা হচ্ছে গিয়ে ফেরোচুম্বক। এটা একটু লিখে রাখেন, হ্যাঁ, আয়রন কোবাল্ট নিকেল এরা হচ্ছে আমার ফেরোচুম্বক। ওকে, এটা একটু লিখে রাখেন। আচ্ছা, নিকৃষ্টতা তো লাগবে না, অভিজাত লাগবে না, প্রতিনিধি প্রতিনিধি মানে হচ্ছে ওই যে এসআরপি ব্লক। অবস্থান্তর মূল্য আমরা পড়বো। বিরল মৃত্তিকা তো হচ্ছে 11 নম্বর গ্রুপ, অপধাতু হচ্ছে 6টা, 6টা, এতটুকু জানলেই হবে। নরম ধাতু লাগবে না। দুষ্ট মৌল হচ্ছে হাইড্রোজেন, জাস্ট একটা মনে রাখবেন। ট্রান্স ইউরেনিয়াম মৌল লাগবে না। ওকে, তো যতটুকু লাগবে অতটুকু শিখে রাখেন, কাজে দিবে। তারপর বিভিন্ন ব্লকের সাধারণ পরিচিতি, ক্ষার ধাতু ওকে প্রকাশ করা হয় NS1 দিয়ে। মানে NS1 বলতে কি বুঝাইছে, মানে আপনি ওই যে আমরা পড়ছিলাম না, হাই লিনাকে রুবিনাস এসে বেড়েছে, মনে করেন লিথিয়াম, ওরে আপনি ইলেকট্রন বিন্যাস করলে দেখবেন কি 1s2 2s1 আসতেছে ওর লাস্টে, সোডিয়ামকে 3s1 আসতেছে লাস্টে। ওকে, তার মানে NS1 এটা বুঝাইছি, NS1 এই যে। তারপরে বিরিয়ানি মোগলাই কাবাব ওইটা হচ্ছে NS2, এরকম আছে। এগুলো ইলেকট্রন বিন্যাসের মানে একদম বেসিক 9-10 এর পড়াশোনা। তারপরেও দেখে রাখেন, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, মানে অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আসেন আমরা জার্নি স্টার্ট করি। জার্নি মানে কি? জার্নি মানে হচ্ছে এমসিকিউ স্টার্ট করতেছি। কেন ভাই সিকিউ করাবেন না? ওকে, ওকে, দেখেন, নিচের কোনটি চালকোজেন? 16 নাম্বার গ্রুপ, মানে ও এসএসসি তে পড়ে। কোন মৌল জোড়া পর্যায় সারণীর একই পর্যায়ভুক্ত? খুবই সুন্দর প্রশ্ন। এই যে দেখেন, কেন ছন্দ ইম্পর্টেন্ট, কেন ছন্দ ইম্পর্টেন্ট? হাই লিনাকে এরা গ্রুপ ওয়াইজ, আর্গন রেডন এরা দুইজনই নিষ্ক্রিয় ধাতু। ওই যে হেনা আর রুবিনা যাবে রমনায়। অ্যালুমিনিয়াম গ্যালিয়াম বাংলাদেশ আওয়ামী লীগ গেল, এরা কিন্তু গ্রুপে আছে। আর ম্যাঙ্গানিজ আর আয়রন কি একই পর্যায়ে আছে। ক্লিয়ার? ওকে, সেম প্রশ্ন, দুই বোর্ডে আসছে। নিচের কোনটি মৃৎক্ষার মৌল? নিচের কোনটি মৃৎক্ষার মৌল? বিরিয়ানি মোগলাই কাবাব সারে বাটিতে রাখো। মৃৎক্ষার ধাতু কোনটা? বিরিয়ানি মোগলাই কাবাব সারে বাটিতে রাখো। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় রেডন, রেডন, রেডন। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় রেডন, ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় রেডন, একদম ছোটস্থ রাখবেন। এই জায়গায় অপশনে একটু ভুল আছে, ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় রেডন, রেডন। ওকে, রেডন। আচ্ছা, এই যে এবার হ্যালোজেন সমূহের ব্যবহার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সব বেশি সব আসবে না। সিএফসি তে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে আপনার এই যে অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করা, এগুলো ফ্লোরিনের ব্যবহার, ট্যাফলোনে ব্যবহার করা হয়। জাস্ট বেশি না, অল্প কিছু পড়েন, হ্যাঁ, অল্প কিছু পড়েন। ক্লোরিন খুব ইম্পর্টেন্ট, জীবাণুমুক্ত, জীবাণুনাশক, জীবাণুমুক্ত সব বিরঞ্জক, এগুলা শল্য চিকিৎসায়, পিভিসি তৈরিতে, জাস্ট এতটুকু জেনে রাখেন, আর কিছু লাগবে না। মানে ওই যে ব্লিচিং পাউডার, ক্লোরিন মানে কি? পরিষ্কারের সাথে জড়িত, ক্লোরিন মানে পরিষ্কারের সাথে জড়িত, মানে ওই যে ব্লিচিং পাউডার, CaOClCl, রাইট, CaOClCl, রাইট, CaOClCl মানে কি আমার ব্লিচিং পাউডার, জীবাণুমুক্তকরণে বিরঞ্জক হিসেবে ব্যবহার করা হবে। তারপরে পিভিসি তৈরিতে পলিভিনাইল ক্লোরাইড আমরা নাম শুনছি। শল্য চিকিৎসায় বিভিন্ন সরঞ্জাদি জীবাণুমুক্তকরণে, এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ব্রোমিন, ব্রোমিন মানে ব্রোমিনের এত বেশি ইম্পর্টেন্ট নাই, গ্যাসোলিনটা মনে রাখেন, ফটোগ্রাফিক ফিল্ম মনে রাখেন। আয়োডিন গলগন্ধ চিকিৎসায় খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। এই পরীক্ষাগারে রাসায়নিক বিশ্লেষণ মানে কি বলতো? ওই যে আয়োডোমিতি আয়োডিমিতি পড়ছো না? আয়োডোমিতি আয়োডিমিতি, রাইট, পড়ছি না আমরা পরিমাণগত রসায়নে? তার মানে পরীক্ষাগারে রাসায়নিক বিশ্লেষণ মানে আয়োডিন ব্যবহার করা হয়। অ্যান্টিসেপটিক হিসেবে মানে টিংচার আয়োডিন, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার আছে, মেডিকেল ভর্তি পরীক্ষা পড়াই দিব ভাইয়া। তাহলে অ্যান্টিসেপটিক হিসেবে টিংচার আয়োডিন ব্যবহার করা হয়, এতটুকু জেনে রাখেন। নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার সব লাগবে না। হিলিয়াম, হিলিয়াম হচ্ছে গিয়ে এই যে বেলুনে ব্যবহার করা হয়, সবাই জানে, ডুবুরির শ্বাস প্রশ্বাস, এটা একবার বুয়েটে আসছিল, জাস্ট জেনে রাখেন। নিয়ন, নিয়ন মানে হচ্ছে এই যে বিভিন্ন আলোকসজ্জায় সোডিয়াম নিয়নে তারাদের পিয়নে, কি জানি একটা গান আছে না ওইরকম, মানে নিয়ন বাতিতে। ওকে, আর্গন হচ্ছে গিয়ে ওই যে নিষ্ক্রিয় পরিবেশ তৈরি করতে। তারপর ক্রিপ্টন যেন লাগবে না। রেডন হচ্ছে ক্যান্সার চিকিৎসায়। অল্প কিছু জানেন, সব জানা লাগবে না, যতটুকু না জানলে না অতটুকু নোট করে রাখবেন। ওকে, নিচের কোনটি সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক? সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক, এটা ভালো প্রশ্ন, এরা বেশ ভালো প্রশ্ন, আমার কাছে বেশ পছন্দ হয়েছে প্রশ্নটা। নিচের কোনটি সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক? আপনি এভাবে চিন্তা করেন না, +1 +2 এরকম না কিন্তু আসলে, হ্যাঁ,
দ্বিধনাত্মক এক ধনাত্মক ওইগুলোর সাথে এটা সম্পর্ক নাই। তড়িৎ ধনাত্মক এটা হচ্ছে কি আপনার পর্যায় সারণীর ভিতরে পড়ছে। আচ্ছা এটা পর্যায়বৃত্ত ধর্মের ভিতরে পড়াই দিচ্ছি, সমস্যা নাই। এটা পর্যায়বৃত্ত ধর্মের ভিতরে পড়াই দিচ্ছি, একটু খেয়াল রাখেন। এটা অ্যান্সারটা ম্যাগনেসিয়াম। কেমনে চিন্তা করেন? উপর থেকে নিচে নামলে কি ধাতু হয়? দেখেন উপর থেকে নিচে নামলে কি হয়? ধাতু হয়। মানে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। আর বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। হ্যাঁ? ক্লিয়ার? এখন একটা জিনিস চিন্তা করেন। সোডিয়াম আর পটাশিয়াম কোন জায়গায় আছে? এই জায়গায়। তাহলে সোডিয়াম থেকে ক্যালসিয়াম ভালো ধাতু। ওকে। আর ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামের ভিতরে ক্যালসিয়াম ভালো ধাতু। আবার এদিক থেকে এদিকে গেলে সোডিয়াম ভালো ধাতু। তাহলে খারাপ ধাতুটা কি? ম্যাগনেসিয়াম। তার মানে কে সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক হবে? ম্যাগনেসিয়াম সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক হবে। ক্লিয়ার? এটা একটু জেনে নিবেন। এটা একটু জেনে নিবেন। তারপরে আমরা সামনে আলোচনা করব। সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক মৌলের সর্বাধিক শক্তিশালী ইলেকট্রন বিন্যাস রাখবে। কম তড়িৎ ঋণাত্মক মৌল মানে হচ্ছে ফ্লোরিন। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মানে হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কত? 4। 4 মানে কি? ফ্লোরিন মানে কি? 2s2 2p5 ক্লিয়ার? ওকে। এস ব্লকের মৌল সংখ্যা কয়টা? এস ব্লকের মৌল সংখ্যা কয়টা ভাইয়া? ওই যে হাই লিনাকে রুবিনা সেচে ফিরেছে, বিরিয়ানি মোগলাই খাওয়া সারে বাটিতে রাখো, আর হিলিয়াম মানে কত? 14টা। পি ব্লক কত? পি ব্লক হচ্ছে 36টা। মানে এই যে একদম লাস্টের যে বর্গক্ষেত্রটা 6 6 36টা। ডি ব্লক কয়টা? ডি ব্লক হচ্ছে যে মাঝখানের যে আয়তক্ষেত্রটা আছে 4 10 40। মানে ওই স্কিন সচিন টেন্ডুলকার, ভেরিক রেজিমেন, আয়রন কোবাল, নিকেল কপার জিঙ্ক, এরকম লাইন কয়টা আছে? 4 4 5 6 7, চারটা পর্যায়ে, রাইট? এই চারটা হচ্ছে আয়তক্ষেত্র, মানে 4 10 40 প্লাস ওই যে থোরিয়াম 90 নাম্বারটা ডি ব্লকের। এফ ব্লক, এফ ব্লক হচ্ছে এবার বাকিটা 118 থেকে বাকিটা বিয়োগ দেন, কত থাকবে বলো তো? 14 14 28, 28 থেকে এক বাদ গেলে 27। ভাইয়া কেমনে বুঝলাম না? 14 14 28 এক বাদ গেলে 27, এটা একটু বুঝাই দেন। বুঝাই দিচ্ছি বাবা, দেখো। এই যে দেখো, আহ, আমরা যে করছিলাম, ওইখান থেকে বুঝাই দিই। যেমন দেখো, এই যে ল্যান্থেনাম আর অ্যাক্টিনাম, এদেরকে নিয়ে আরো কয়টা? টোটাল 30টা। এখানে কয়টা? টোটাল 30টা। 30টার ভিতরে বাদ যাবে কে কে? ল্যান্থেনাম আর অ্যাক্টিনাম বাদ যাবে। দুইটা বাদ গেল, 28। আর এই যে থোরিয়ামটা বাদ যাবে, তাহলে কয়টা বাদ গেল? তিনটা বাদ গেল। তাহলে 30টা থেকে তিনটা বাদ গেলে কত থাকে? 27। তার মানে এটা হচ্ছে আমার এ ব্লক হচ্ছে 27টা। কই জানি? এ ব্লক কয়টা? 27টা। ক্লিয়ার? নোট করে রাখো। এস ব্লকের মৌল সংখ্যা, এস ব্লকের মৌল কোনটি? এই যে হিলিয়াম। হিলিয়াম থাকে পি ব্লকে, বাট মৌল কোন থাকে? পি ব্লকে। বাট মৌল কোন গ্রুপের? এস ব্লকের। পি ব্লকের মৌলের সংখ্যা কয়টা? 36টা। ওই যে আছে। পি ব্লকের মৌল সংখ্যা কয়টা? 36টা। ওকে, আছে। পর্যায় সারণীতে কোন ব্লকে অধাতু সংখ্যা বেশি? পি ব্লকে। গ্যাস বা অধাতু কোন জায়গায় বেশি থাকে? পি ব্লকে। এ ব্লকের মৌলগুলোকে বলা হয় আন্ত অবস্থান্তর ধাতু। অবস্থান্তর মানে হচ্ছে ডি ব্লক। মুদ্রা ধাতু হচ্ছে ডি ব্লকে থাকে। মিথ্যা ধাতু হচ্ছে এস ব্লকে থাকে। তার মানে আন্ত অবস্থান্তর মৌল হচ্ছে এফ ব্লক। ম্যাঙ্গানিজ পরমাণুতে কয়টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে? খুবই সুন্দর প্রশ্ন। ম্যাঙ্গানিজ মানে কি? ম্যাঙ্গানিজ মানে হচ্ছে 25 নাম্বার, রাইট? তাহলে কি হবে? 4:3d5। আমরা ইলেকট্রন বিন্যাসগুলো জানতে হবে অবশ্যই। 4:3d5। সামনে একটা আমরা আর্গন বসাই দিব, মানে 18। এই দেখো, 18, 20 আর 5 25। ওকে। তাহলে 3d5 মানে কি? এখন তোমার কমন সেন্স, এই ডিতে বক্স কয়টা? 5টা। তাহলে সব জায়গায় কয়টা করে অযুগ্ম ইলেকট্রন আছে দেখো তো? 5টা। হুন্ডের নীতি, এই আপনার কি বলে, আউফবাউ নীতি। আউফবাউ, হুন্ড, আরেকটা কি পাউলির, পাউলির বর্জ্য নীতি। এটা হচ্ছে হুন্ডের নীতি। সবাই সেম স্পিনে বসবে। তাহলে কয়টা অযুগ্ম ইলেকট্রন? 5টা। ক্লিয়ার? ওকে। পরেরটা, কোনটির মধ্যে কর্ণ সম্পর্ক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ইঞ্জিনিয়ারিং এও আসে। বোরন আর সিলিকনটা মনে রাখবা। কেন? দেখো ওই যে মনে আছে, বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়াকে তেলাতে না। ওকে। ছন্দা সিঙ্গাপুরে গেলে সোনা পাবে, ফুলও পাবে, রাইট? এই যে দেখো, এই যে এইটারে আমরা বলতেছি হচ্ছে কর্ণ সম্পর্ক। তাহলে বোরন আর সিলিকন হচ্ছে আমাদের কর্ণ সম্পর্কে। এটা একটু ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। এই উদাহরণটাই বেশি আসে বোরন আর সিলিকন দিয়ে, বুঝছো? অন্য কিছুও তো আসতে পারে, বাট বোরন আর সিলিকনটা বেশি আসে।
কোনটি ফেরোম্যাগনেটিক? ফেরোম্যাগনেটিক কারা? আয়রন, কোবাল্ট, জিঙ্ক। আয়রন, কোবাল্ট, নিকেল। আয়রন, কোবাল্ট, নিকেল। গতবার মানে গত ৩ বছর যে মহারিভিশন হইছে আর এই মহারিভিশন হইছে, এই মহারিভিশন হচ্ছে, এদের মধ্যে পার্থক্য কি বলতো? সবচেয়ে বড় পার্থক্য কি? গত ৩ বছরের মহারিভিশনে আর এইবারের মহারিভিশনে একটা বড় পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে ৩ টা বছর এনাম ভাই ছিল অবিবাহিত। হুম, এই বছরের এনাম ভাই হচ্ছে বিবাহিত। আমি আগে সবসময় এই উদাহরণটাতে কি বলতাম? যে ফের কবে নিকাহ করবা? মানে কি আবার কবে নিকাহ করবা? তখন আমি সেন্টি খাইতাম। আরে মানুষের একটা বিয়েই হয় না। হ্যাঁ, আবার কবে নিকাহ করবা? ঠিক আছে? এই বছর আর খেতে পারছি না। কারণ অলরেডি হচ্ছে এনাম ভাই বিবাহিত। সো হচ্ছে গিয়ে ফের কবে নিকাহ করবা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঘর থেকে বের করে দিবে। কোনটি অবস্থান্তর মৌল? অবস্থান্তর মৌলকে আমরা সবাই জানি। এই যে আমাদের যে সচিন টেন্ডুলকার ভেরি ক্রেজি ম্যান, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিংক। এই দেখো, এই সচিন আর এই যে জিঙ্ক এরা দুইজন অবস্থান্তর না, মাঝখানের গুলা কি অবস্থান্তর, রাইট? আমরা এগুলো নিয়ে সামনে জটিল যৌগ রঙিন যৌগ পড়বো তখন পড়বো। তার মানে জিঙ্ক আর স্ক্যান্ডিয়াম অবস্থান্তর না। এই যে তোমার পটাশিয়াম তো ডি ব্লকেরই না, মানে ডি ব্লকের তো হইতে হবে অবস্থান্তর, মানে কি ডি ব্লক তো হইতে হবে। আর জিঙ্ক আর স্ক্যান্ডিয়াম কি না, অবস্থান্তর না। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের কপার। কোনটি অবস্থান্তর মৌল? নিকেল। ভাইয়া মার্কারি না কেন? এই যে দেখো এটাই হচ্ছে সৌন্দর্যতা, তোমাকে আমি প্রথমেই শিখাই ফেলছি। দেখো, জিঙ্ক অবস্থান্তর না, রাইট? এন্ড মার্কারি কি জিঙ্কের ছোট ভাই না? জিঙ্কের ভাই ব্রাদার না? জিঙ্কের গ্রুপে আছে না? তার মানে কি জিঙ্ক আর মার্কারির জন্য সেম জিনিসটা অ্যাপ্লিকেবল হবে। জিঙ্ক অবস্থান্তর না, মার্কারিও অবস্থান্তর না, নিকেল অবস্থান্তর। অ্যাসিডের তীব্রতা সংক্রান্ত, ওকে। সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটা? আচ্ছা, একটু খেয়াল করে দেখো। আমরা জানি অক্সি অ্যাসিডদের ক্ষেত্রে, হ্যাঁ, অক্সি অ্যাসিড কাদের জন্য বলছে? অক্সি অ্যাসিড, সরি। অক্সিজেনের সক্রিয়তার ক্রম কিভাবে হয় বলতো? অক্সিজেনের সক্রিয়তার ক্রম হয় হচ্ছে তোমার কেন্দ্রীয় মৌলের জারণ মান যার বেশি থাকে, কেন্দ্রীয় মৌলের জারণ মান যার বেশি থাকে। এই পরমাণুর আর কি। কেন্দ্রীয় মৌলের জারণ মান যার বেশি থাকে। ক্লিয়ার? ইফ জারণ মান সেম, ইফ জারণ মান সেম, তখন কি হবে বলতো? যেই কেন্দ্রীয় পরমাণুর সেন্ট্রাল অ্যাটম, হ্যাঁ, যেই কেন্দ্রীয় পরমাণুর সাইজ ছোট, যেই কেন্দ্রীয় পরমাণুর সাইজ ছোট সেই অক্সিজেন বেশি শক্তিশালী, ওকে। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো, এখানে কি আছে? বোরিক অ্যাসিড, H3BO3 মানে বোরিক অ্যাসিড, H3PO3 মানে ফসফরাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, আর হচ্ছে এটা ক্লোরিক অ্যাসিড। এখন দেখো, নাইট্রিক HNO3, নাইট্রোজেনের জারণ মান কত? +5, 6 আর 1 এ 5, মানে অক্সিজেন হচ্ছে -2, তাহলে -6 আর 1, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 5, এটা কত? -6 আর 1 +5, ওকে। H3PO3 6 আর 3 এ কত বলো তো? এই জায়গায় 6 আর 3 +3, আর এই জায়গায় 6 আর 3 +3। ক্লিয়ার? ওকে। এখন বুঝার বিষয় কি? বুঝার বিষয় হচ্ছে ওরা তো প্রথমেই আলোচনা থেকে বাইরে। কেন? কারণ জারণ মান যার বেশি হবে সে হচ্ছে শক্তিশালী হবে। তোমার প্রশ্ন চাইছে কি সবচেয়ে দুর্বল অ্যাসিড কে? সবচেয়ে দুর্বল কে? এখান থেকে পড়াটা একটু বুঝবা বাবা, হ্যাঁ? এখানে বলছে সবচেয়ে দুর্বল কে? সবচেয়ে দুর্বল কে? এখন শক্তিশালী হিসাব তাহলে যারা +5 এ আছে তারা শক্তিশালী। ওকে, এটা বাদ। এখন এদের মধ্যে কে দুর্বল? যার সাইজ কম সে শক্তিশালী।
তাহলে যার সাইজ বেশি সে কি হবে? দুর্বল। বোরন আর ফসফরাস, ফসফরাস হচ্ছে তিনটা শক্তি স্তর, 3s2 3p5, তাই না? আর বোরন হচ্ছে 2s2 2p1, মানে আমাদের কত? 5 নাম্বার। তো বোরনের শক্তি স্তর কয়টা? দুইটা। ফসফরাসের শক্তি স্তর তিনটা। তাই ফসফরাসের সাইজ বড়। যার সাইজ বড়, কেন্দ্রীয় পরমাণুর যার সাইজ বড়, তার সে হচ্ছে দুর্বল হবে। আমাদের পড়াশোনাটা কি ছিল? পড়াশোনাটা ছিল যার সাইজ ছোট সে অক্সিজেন বেশি শক্তিশালী হবে। ক্লিয়ার কিনা? ওকে। আচ্ছা, আরেকটা জিনিস একটু লিখে রাখো, সেটা হচ্ছে হাইড্রাসিডের সক্রিয়তার ক্রম। হাইড্রাসিডের সক্রিয়তার ক্রম কি? এটা একটু লিখে রাখো। এটা আমরা ফাজানের নীতি দিয়ে ব্যাখ্যা করতে পারবো। ওকে, মানে এই যে এটা একটু লিখে রাখো, হ্যাঁ, এইচআইটা বেশি শক্তিশালী। সবচেয়ে শক্তিশালী অ্যাসিড হচ্ছে নিচের কোনটি? ক্লোরিক অ্যাসিড। এটা হচ্ছে এই জায়গায় ক্লোরিনটা হচ্ছে +7। এই সিরিজটা একটু বলে দিই, হ্যাঁ, সিরিজটা একটু বলে দিই। দেখো, দেখো এটার নাম হচ্ছে পার ক্লোরিক অ্যাসিড, এটার নাম হচ্ছে পার ক্লোরিক অ্যাসিড। এটার নাম হচ্ছে ক্লোরিক অ্যাসিড, এটার নাম হচ্ছে ক্লোরাস অ্যাসিড। এটা হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। এর নাম হচ্ছে কি? হাইপোক্লোরাস অ্যাসিড। ওকে, তাহলে এই যে দেখেন, এই ক্লোরিনটা যার মান +7, এর নাম হচ্ছে +5, নাম হচ্ছে +3, 4 একে 3, আর এটা হচ্ছে +1, 2 আর 1 1। এই সিরিজটা একটু মাথায় রেখেন, এটা অনেক বেশি হেল্প করবে। ওকে, নিচের অ্যাসিডটির মধ্যে কোনটার তীব্রতা অধিক? HClO4। কোনটি সবচেয়ে বেশি তীব্র? এই যে HClO4। অ্যাসিডের শক্তিশালীর ক্রম কোনটা? ওকে, এটা একটু দেখার বিষয়। চেক করো, চেক করো, ভালো করে দেখো। H2SO3 H3PO4, 6 আর 2 এ 4, 8 আর 3 এ 5, 6 আর 2 এ 4, 6 আর 1 এ 5। আচ্ছা, এইভাবে তো হবে না, তাই না? এটা দেখো, +5, 8 3 এ +5, 6 2 এ 4, আর এটা হচ্ছে +1। এটা হবে। ভাই এটা কেন হইলো? ওই যে দেখো, যদি জারণ মান সেম হয় তখন যার সাইজ ছোট হবে কেন্দ্রীয় পরমাণুর সে শক্তিশালী হবে। নাইট্রিক অ্যাসিডের নাইট্রোজেনটা ছোট। তো এটা হচ্ছে কারণ। ওকে, ও আচ্ছা, হইছে, একটু রেস্ট নাও। কতক্ষণ হইলো? আই হাই, প্রায় 33 মিনিট হয়ে গেছে। ওকে, ফাইন। তাহলে আমরা কি কি বললাম? আমি একটু একটু ইন্ট্রো দিই, মানে একটু ইয়া করি, তোমাকে একটু ডিস্টার্ব করি। হচ্ছে আমরা এমসিকিউ বললাম। কোন এমসিকিউ গুলা? বেসিক এমসিকিউ গুলা, মানে মুখস্থ টাইপের এমসিকিউ গুলো। শেষ। এখন এই পর্যায় সারণী রিলেটেড আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর জানতে হবে। পর্যায় সারণী রিলেটেড আমাদের অনেকগুলো প্রশ্নর উত্তর জানতে হবে। মানে আমরা দেখছি না, এস ব্লক আছে, পি ব্লক আছে, ডি ব্লক আছে। তো ডি ব্লক আলাদা, এস আর পি ব্লকের কিছু প্রশ্ন আছে যেগুলো তোমাকে পড়ে যাইতে হবে। ওগুলো কই আসে? ওগুলো আসে সিকিউতে। মানে এই পর্যায় সারণী রিলেটেড যে জিনিসগুলো আছে ওগুলোর ভিতরের এমসিকিউ গুলো আমাদের শেষ। এখন এই পর্যায় সারণীর ভিতরে সিকিউ গুলো আমরা পড়ে ফেলবো। অল্প কিছু প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন আমি বুঝাই দিব, আমি নিজে করাই দিব, এন্ড পরীক্ষার খাতায় তুমি কিভাবে লিখবে ওইটাও দেখাই দিব। ক্লিয়ার কিনা? ওকে, সো আসো এখন আমরা কি পড়বো? আমরা এখন পর্যায় সারণী রিলেটেড যে সিকিউ গুলো আসে ওইগুলো করব। থিওরি কিন্তু শেষ, থিওরি শেষ। এবার আসো আমরা ওই প্রশ্নগুলো অ্যান্সার করার চেষ্টা করি। কোন কোন প্রশ্ন আমি নিজের হাতে লিখছি, নিজের হাতে লিখে রাখছি, দেখো। সব প্রশ্ন আসে না বাবা, হ্যাঁ? গ্রুপ 13 থেকে প্রশ্ন আসে। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ডাইমার গঠন করে কেন? অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী। এই দুইটা প্রশ্ন আসে। আচ্ছা, গ্রুপ 14 থেকে প্রশ্ন আসে। CCl4 আদ্র বিশ্লেষিত হয় না, কিন্তু SiCl4 আদ্র বিশ্লেষিত হয় কেন? এই যে আমি লিখে রাখছি। গ্রুপ 14 থেকে আরো একটা প্রশ্ন আসে। কার্বন ডাই অক্সাইড গ্যাসীয় কেন? সিলিকন ডাই অক্সাইড কঠিন কেন? আরো একটা প্রশ্ন আসে। সিলিকন ডাই অক্সাইডকে দৈত্যাকার অণু বা জায়ান্ট মলিকুল বলা হয় কেন? এগুলা কিন্তু মাস্ট, মানে একদম ফরজ। ওকে,
গ্রুপ 15 তে আসে NCl3 PCl3 PCl5 অ্যামোনিয়া আর ফসফিনের ক্ষার ধর্মিতা নিয়ে প্রশ্ন আসে। অ্যামোনিয়া ভালো ক্ষার ফসফিন থেকে কেন? আচ্ছা, গ্রুপ 16 থেকে প্রশ্ন দেয় না। গ্রুপ 17 থেকেও তেমন প্রশ্ন দেয় না। গ্রুপ 16 থেকে একটা প্রশ্ন আসে, পানি তরল H2S গ্যাসীয় কেন? পানি তরল H2S গ্যাসীয় কেন? ক্লিয়ার কনসেপ্ট? মানে এই কয়েকটা প্রশ্ন একদম প্রশ্ন ধরে ধরে করো। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। ওকে, আরেকটা প্রশ্ন অনুধাবনে আসে। আচ্ছা, আরেকটা একটু একটু বলে দেই। ক্লাসের লাস্টে এন ভাই জ্ঞান অনুধাবন দেখাই দিবে। ওকে, আসো। তাহলে গ্রুপ 1 এর বিক্রিয়া থেকে একটা যে প্রশ্ন আসে, সোডিয়ামকে কেরোসিনে সংরক্ষণ করা হয় কেন? এটা এমসিকিউ তে আসতে মানে আপনার আ সিকিউ তে অনুধাবনে আসতে পারে। সোডিয়ামকে কেরোসিনে সংরক্ষণ করা হয় কেন? ওকে, আসো। আমরা স্টার্ট করি, হ্যাঁ? আমরা ডিরেক্ট এই প্রশ্নটা দিয়ে স্টার্ট করতেছি, হ্যাঁ? সোডিয়ামকে কেরোসিনে সংরক্ষণ করা হয় কেন? হ্যাঁ? সোডিয়ামকে কেরোসিনে সংরক্ষণ করা হয় কেন? এই যে এই জায়গায় লেখা আছে অনেক কিছু। আমি তোমাকে বুঝাচ্ছি। দেখো, সোডিয়াম হচ্ছে প্রচুর রিঅ্যাক্টিভ। প্রচুর রিঅ্যাক্টিভ। সোডিয়ামকে কিসের ভিতরে চুবায়ে রাখা হয় তুমি জানো? এটা ডিওতে আসছে। একটু সুন্দর করে নোট করো। সোডিয়ামকে কেরোসিন, উচ্চতর অ্যালকেন, হেক্সেন নাম লেখো, ড্রাই ইথার, এই সবগুলা জায়গাতে কেরোসিনকে সংরক্ষণ করা হয়। এগুলা খুবই, খুবই দামি একটা অ্যাডমিশনের প্রশ্ন। কয়েকবার আসছে। সোডিয়ামকে নিচের কোনটিতে সংরক্ষণ করা হয়? দেখো, ওই যে আমরা উডস বিক্রিয়ায় দিতাম না সোডিয়াম ড্রাই ইথার। সোডিয়াম দেখছো লাগা ড্রাই ইথার, রাইট? সোডিয়াম আর ড্রাই ইথার দিতাম কিনা বলতো? সোডিয়াম আর ড্রাই ইথার দিতাম কোন জায়গায় বলতো? এক সেকেন্ড, সরি, কি জানি পড়ছে। সোডিয়ামকে ড্রাই ইথারের ভিতরে রাখতে হইতো উডস বিক্রিয়া দেওয়ার সময়, মনে আছে? তো সোডিয়ামকে ড্রাই ইথারের ভিতরে রাখা হয়েছে কারণ ড্রাই ইথার হচ্ছে একটা নিষ্ক্রিয় দ্রাবক। সোডিয়াম প্রচুর রিঅ্যাক্টিভ, সোডিয়াম বিক্রিয়া করে ফেলে বাবা, সোডিয়াম বিক্রিয়া করে ফেলবে। তো বিক্রিয়া করে ফেলা মানে কি, সোডিয়ামকে আপনাকে প্রোটেক্ট করে রাখতে হবে। ওকে, এখানে সোডিয়ামকে কি বলছে, কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয়। কেন কেরোসিন সংরক্ষণ? কারণ এই যে লেখাই আছে সোডিয়াম খুবই সক্রিয় ধাতু, সোডিয়ামকে বাতাসে ও পানিতে রাখা যায় না। এই পেজটা এখানে রাখার কারণ কি বলতো? তুমি যাতে পরীক্ষার হলে লিখতে পারো। তোমাকে পরীক্ষার হলে লিখে দিয়ে আসতে হবে না, বোকা। ওকে, কারণ বাতাসের সংস্পর্শে বাতাসের মধ্যস্থ অক্সিজেনের সাথে সোডিয়াম বিক্রিয়া, হোয়াটএভার, আমি এটা বুঝাই দিচ্ছি। তাহলে দেখো, বিক্রিয়াগুলো খুব ভালো করে দেখে রাখবা। দেখো, সোডিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে সোডিয়াম অক্সাইড তৈরি করবে। আমরা অক্সাইড নিয়ে আলাদা আলোচনা করব। সোডিয়াম অক্সাইড তৈরি করবে। আর সোডিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করলে সোডিয়াম কার্বনেট তৈরি করবে। সোডিয়াম কার্বনেট তৈরি, এগুলো অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে ইন ফিউচার, তাদের জন্য বিক্রিয়াগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে সোডিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে সোডিয়াম অক্সাইড, এন্ড সোডিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করলে সোডিয়াম কার্বনেট তৈরি করে। আবার সোডিয়াম বাতাসের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করলে কি হয় বলতো? NaOH, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হিট তৈরি করে। আর এই যে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি তৈরি করে? পানি তৈরি করে। এটা জরুরি না? মানে এই যে সোডিয়াম যে পানির সংস্পর্শে আসলে এই ব্লাস্টের শিকার যারা ল্যাবে কাজ করছো তারা হবাই। যারা কোনো কারণে সোডিয়ামকে নিয়ে কাজ করছো, সোডিয়ামকে রাখা হয় কেরোসিনের ভিতরে, সোডিয়াম কিন্তু খুবই পাতলা নরম ধাতু। আমরা এটারে কাইটা নেই। সোডিয়ামকে কাইটা ওটার সাথে একটু পানি দিলেই ব্লাস্ট করবে। ওটার সাথে একটু পানি দিলে কি করতে হয়? ব্লাস্ট করতে হয়। কেউ যদি ল্যাসাইন টেস্ট করে থাকো কখনো, তারা এই জিনিসটার শিকার হবা। ওকে, ল্যাসাইন টেস্টে কিন্তু সোডিয়ামকে এই ব্লাস্ট করাইতে হয়। আচ্ছা, যাই হোক, এগুলো অন্য আলোচনা। সো সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করায় কি হয়েছে? সোডিয়াম হাইড্রোক্সাইড, পানি আর হিট তৈরি হয়েছে। সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন আর হিট তৈরি হয়েছে। এই বিক্রিয়াটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট। আর এই যে এই দুইটা বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট। এই যে এই জিনিসগুলো এখানে লেখা আছে। তাই সোডিয়াম ধাতুকে নিষ্ক্রিয় তরল পদার্থ কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয়। ক্লিয়ার বাবা? ওকে, তো এই প্রশ্নটা গ্রুপ 1 এর প্রশ্ন। এই প্রশ্নটা অনুধাবনমূলক প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা আইসা পড়তে পারে অনুধাবন প্রশ্নে। ক্লিয়ার? ওকে, আসো।
এবার আসো আরে এনাম ভাই আপনি সৃজনশীলে চলে গেছেন। আই হাই, এবার কি হবে? আল্লাহ, এটা রাজশাহীতে এসে আসছে। ভালো করে তাকাও, প্রশ্নটা কি একটু খেয়াল করো। আগে প্রশ্নটা বুঝাই স্টার্ট করো। আগে প্রশ্নটা বুঝাই স্টার্ট করো। এখানে এক্স, এক্স এর কি দেওয়া আছে? ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। n ইকুয়াল দেওয়া আছে 2, তার মানে কি 2s2 2p2, এটা কি? এটা হচ্ছে 2s2 2p2, 2s2 2p2 মানে কি বলতো? নান আদার দেন কার্বন, রাইট? তাহলে এক্স হচ্ছে আমাদের কার্বন, এক্স কি আমাদের কার্বন, ওকে। XCl4 মানে CCl4, ওকে, সেল CCl4। আর জেড, জেড একটু দেখি, জেড, জেড n ইকুয়াল 2, তার মানে 2 + 1 3s2 3p2, মানে কার্বনের নিচেরটা। ছন্দা সিঙ্গাপুরে গেলে সোনা পাবে, তার মানে ছন্দা সিঙ্গাপুরে গেলে সোনা পাবে সিলিকন। আর ওয়াই কি? 2s2 2p4, মানে এটা হচ্ছে অক্সিজেন। 2s2 2p4, এটা কি? এটা হচ্ছে তোমার অক্সিজেন। ক্লিয়ার? বোঝা গেছে, ওকে। এবার দেখো XCl4, XCl4 দ্যাট মিন্স কি তোমার CCl4। প্রশ্ন বুঝবা, আদ্র বিশ্লেষিত হয় না কিন্তু ZCl4 আদ্র বিশ্লেষিত, মানে এটা কি বলতো? SiCl4। ক্লিয়ার? তাহলে প্রশ্নটা তোমার বুঝতে হবে যে CCl4 আদ্র বিশ্লেষিত হয় না, SiCl4 আদ্র বিশ্লেষিত হয় কেন? দামি প্রশ্ন, ওকে। তারপরে আসো, এগুলো পরে আমি আমি পড়াই দিব। এবার দেখো ডি, আমরা আরেকটা প্রশ্ন দেখি, আরেকটা প্রশ্ন দেখি। 14 নম্বর গ্রুপে আছে, 14 নম্বর গ্রুপ, 14 নম্বর গ্রুপ মানে কার্বন। ছন্দা সিঙ্গাপুরে গেলে সোনা পাবে, ছন্দা সিঙ্গাপুরে গেলে সোনা পাবে, ফুলও পাবে। এন্ড খেয়াল করো, এটা কিন্তু 2 নাম্বার পর্যায় থেকে শুরু, খেয়াল করছো? এটা 2 নাম্বার পর্যায়, আর এটা হচ্ছে 7 নাম্বার। 3 4 5 6 7, ক্লিয়ার? ওকে, এগুলো হচ্ছে পিরিয়ড নাম্বার, পর্যায় নাম্বার। কারণ 1 নাম্বার পর্যায়ে তো কিছুই নাই, এখানে হিলিয়াম আছে আর এখানে হাইড্রোজেন আছে, তাই না? তাহলে দেখো 14 নাম্বার গ্রুপের 2 নাম্বার পর্যায়ে আছে কি বলতো? ছন্দা সিঙ্গাপুরে গেলে। তাহলে দেখো ডি এর হ্যালাইড মানে সিলিকনের হ্যালাইড, সিলিকনের হ্যালাইড মানে কি? সিলিকনের হ্যালাইড, সিলিকনের ক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয়, কিন্তু ই এর হ্যালাইড, ই মানে কার্বনের হ্যালাইড, মানে কার্বনের ক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় না। তাহলে প্রশ্নটা কি তুমি বুঝতে পারছো? আগে তোমার এই ফার্স্টের কাজ কি? তোমার ফার্স্টের কাজ হচ্ছে তুমি প্রশ্নটা বুঝো কিনা, তোমাকে প্রশ্নটা বুঝতে হবে, তারপরে তুমি অ্যান্সারে যাবা, অ্যাপ্রোচ করবা, ওকে। আচ্ছা আসো তারপরে, আসো ময়মনসিংহ থেকে এসে আসছে, দেখো ভালো করে থাকো। উদ্দীপকে 1 নং এ উল্লেখিত পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ের 14 নম্বর গ্রুপের মৌল, তৃতীয় পর্যায়ে 14 নম্বর ছন্দা সিঙ্গাপুরে, মানে এটা হচ্ছে সিলিকন। এই এটা কি? দেখো তৃতীয় পর্যায়ে 14 নম্বর গ্রুপের মৌল, তার মানে এটা হচ্ছে সিলিকন, এই যে এটা হচ্ছে সিলিকন। উদ্দীপকে 1 নং মৌলটির ফ্লোরাইড যৌগের আদ্র বিশ্লেষণের কৌশল ব্যাখ্যা করো, মানে এই যে সিলিকন ফ্লোরাইডের কথা বলছে। সিলিকন এটা ফ্লোরাইড হবে না ক্লোরাইড হবে, একটু চেক করে নিও, একই কথা। মানে SiF4 মানে SiCl4 যেটাই হোক, মানে একই কথা, হ্যাঁ। মানে ওর আদ্র বিশ্লেষণের কৌশল, এখানে কি দিছে? SiCl4 দিছে নাকি? হ্যাঁ, মানে ওইখানে হয়তো তোমার এখানে Cl হইব, যাই হোক, মানে এখানে কি ফ্লোরাইড না ক্লোরাইড আমি শিওর না, মানে এটা তো টাইপিস্টের ভুলও হইতে পারে। যেটাই হোক, মানে তুমি প্রশ্নটা বুঝো হচ্ছে কথা। এবার আসো আমরা উত্তর করব, এবার আমরা উত্তর করব। ক্লিয়ার? এবার আমরা উত্তর করব। আচ্ছা, উত্তরে যাওয়ার আগে সব সব পড়াবো, সব পরে পড়াবো, হ্যাঁ, সব পড়াবো। তাহলে আমরা গ্রুপ 13 থেকে স্টার্ট করতেছি, ওকে। তাহলে গ্রুপ 1 শেষ, গ্রুপ 1 এ একটা প্রশ্ন আসে, সোডিয়ামকে কেন ড্রাইথারের ভিতরে রাখা হয় বা কেরোসিনের ভিতরে রাখা হয়। গ্রুপ 13 এর একটা প্রশ্ন, সেটা হচ্ছে, খুব ক্লিয়ারলি শোনো, গ্রুপ 13 থেকে একটা প্রশ্নই আসে, সেটা হচ্ছে AlCl3 ডাইমার তৈরি করে ব্যাখ্যা করো। তাহলে আমাদের প্রশ্নের উত্তরটা হচ্ছে কি? AlCl3 ডাইমার তৈরি করে, AlCl3 ডাইমার তৈরি করে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আসো আমরা আগে নিজে নিজে পড়ি, খেয়াল করে দেখো, মনোযোগ দিয়ে খেয়াল করে, আগে তোমার মূল কাহিনীটা বুঝতে হবে। দেখো অ্যালুমিনিয়ামের লাস্টে ইলেকট্রন কয়টা বলো তো? অ্যালুমিনিয়ামের লাস্টে ইলেকট্রন, ভাই অ্যালুমিনিয়াম প্রথমে 2টা ইলেকট্রন, পরে 8টা ইলেকট্রন, 10টা, 2 আর 8 10, 10 আর 8 কত? 10 আর 3 13, এটা হচ্ছে আমার অ্যালুমিনিয়াম, রাইট? তাহলে অ্যালুমিনিয়ামের লাস্টে কয়টা ইলেকট্রন? 3টা। এখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি আসে, খেয়াল করো, হ্যাঁ খেয়াল করো, বুঝার বিষয় আছে এখানে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড মানে কি? অ্যালুমিনিয়াম লাস্ট ইলেকট্রন কয়টা? 3টা। তাহলে 3টার সাথে 3টা ক্লোরিন এসে সমযোজী বন্ধনে আছে, তাহলে AlCl3 তৈরি হইলো। ক্লিয়ার? ওকে। এইবার সুন্দর কিছু ইনফরমেশন লিখে রাখো, এনাম ভাই বলছে এগুলা অ্যাডমিশনে আসবে।
দেখো AlCl3 ও কি বলতো অষ্টক সংকোচন। কেন অষ্টক সংকোচন দেখো তো, অ্যালুমিনিয়ামের নিজের 3টা ইলেকট্রন আর ক্লোরিনের শেয়ার করা 3টা ইলেকট্রন, তাহলে 3 আর 3 কয়টা বলো তো, 3 আর 3 6টা। তাহলে AlCl3 কি করে, অষ্টক সংকোচন মানে অষ্টক পূর্ণ না। অষ্টক সংকোচন মানে কি, ও ইলেকট্রন গ্রহণ করবে, দ্যাট মিন্স ওর ইলেকট্রনের প্রতি একটা আকর্ষণ থাকবে, তাই ওকে বলা হবে ইলেকট্রোফাইল। ও ইলেকট্রন নিতে পারবে অন্যজন থেকে, যেই বান্দা ইলেকট্রন নেয় তাকে বলা হয় লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড কারে বলা হয়, যে ইলেকট্রন গ্রহণ করে। ওর ইলেকট্রন কম, ও ইলেকট্রন গ্রহণ করবে না। ওকে, 3টা ওয়ার্ড একটু ভালো করে খেয়াল করো, এইগুলা অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, হোয়াটএভার। তার মানে তুমি একটা জিনিস বুঝতে পারতেছো যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, আচ্ছা আরো কয়েকটা জিনিস বলে দিই। AlCl3 কিন্তু sp2 সংকর আয়ন, আর AlCl4 মাইনাস এটা হচ্ছে sp3 সংকর আয়ন। এটা অ্যাডমিশনের জন্য লাগবে, এখন লাগবে না, পরে অ্যাডমিশনের জন্য। ওকে, এখন একটা জিনিস চিন্তা করে দেখো, তাহলে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের ভিতরে সমস্যাগুলো কোন জায়গায়, ওর কিন্তু ইলেকট্রনের ঘাটতি আছে। তাই এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কি করতে পারে, মনোযোগ দিয়ে খেয়াল করে, হ্যাঁ দেখো, এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের সাথে কি ক্লোরিন আছে না, আছে, ক্লোরিন আছে কিনা, আছে। আবার মনে করো আমি আরেকটা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড নিলাম, হ্যাঁ আরো একটা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড নিলাম, ক্লিয়ার। এখন খেয়াল করো এই ক্লোরিনের অবস্থাটা চিন্তা করো, ক্লোরিনের এইখানে কয়টা ইলেকট্রন, একটা ইলেকট্রন শেয়ার করছে এই অ্যালুমিনিয়ামের সাথে। আর ক্লোরিনের আরো কয়টা ইলেকট্রন আছে বলো তো ভাইয়া, ক্লোরিনের লাস্ট ইলেকট্রন কয়টা থাকে ভাইয়া, 7টা থাকে। তাহলে ক্লোরিনের আরো 2টা ইলেকট্রন আছে কি না, আছে। আবার চিন্তা করো ক্লোরিনের এই জায়গায় তো একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, তাহলে আরো কয়টা ইলেকট্রন আছে বলো তো, আরো 6টা ইলেকট্রন আছে কিনা, আছে। এদেরও আছে, এদেরও সেম অবস্থা। আসলে হয় কি, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যেহেতু এরা অষ্টক অপূর্ণ, এদের ইলেকট্রনের ঘাটতি আছে, তাই এরা কি করে, এরা এই যে পাশের আরেকটা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের ক্লোরিন থেকে ইলেকট্রন নিজের দিকে নেয়, ইলেকট্রন নিজের দিকে নেয়। খুব মনোযোগ দিয়ে খেয়াল করে, এই ক্লোরিনটা থেকে এখানে 2টা ইলেকট্রন শেয়ার হয়, নিয়ে কিন্তু চলে যায় না, শেয়ার হয়। তাহলে এই ক্লোরিনটা তাকে 2টা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে দেয়, আবার এই ক্লোরিনটা তাকে 2টা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে দেয়। তাহলে কি হইলো, এই অ্যালুমিনিয়ামের দেখো তো এখন কয়টা ইলেকট্রন, 8টা কিনা, হ্যাঁ ভাই 8টা। দেখো 3টা নিজের, 3টা ক্লোরিনের সাথে শেয়ার করা, আর 2টা পাইছে অন্য ক্লোরিন থেকে। সেম এই অ্যালুমিনিয়ামের নিজের 3টা, এই 3টা আর এই জায়গা থেকে 2টা, কয়টা হইছে, 8টা। বুঝা গেছে, এইটা হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের ডাইমার, এটাকে বলা হয় অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের ডাইমার। তো এইটা হচ্ছে খুবই দামি একটা প্রশ্ন, যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ডাইমার তৈরি করে। ক্লিয়ার, ওকে। এখন দেখো এই প্রশ্নটা তোমার পরীক্ষার হলে যদি আসে, তখন তুমি কিভাবে লিখবা। এই যে কিভাবে লিখবা, এখানে কিন্তু ভাইয়া বলে দিছি, মানে এখানে লেখা আছে, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আয়নিক বন্ধন দ্বারা গঠিত হলেও Al3+ আয়নের চার্জ ঘনত্ব অধিক। এটা আমরা ওই যে পোলার আয়নে পড়বো, মানে ফাজারের নীতিতে পড়বো। এই যে এগুলো লাগবে না, হ্যাঁ এই যে আয়ন বা চার্জের ব্যাসার্ধ, এই যে এই জায়গা থেকে এই যে এই পর্যন্ত, হ্যাঁ এগুলো কাটা, এগুলো লাগবে না, হ্যাঁ এগুলোর দরকার নাই। এই 2টা লাইন কাটা, এই দুটোর দরকার নেই। ক্লিয়ার, আচ্ছা। ফলে অ্যালুমিনিয়াম 3+ আয়ন দ্বারা ঋণাত্মক আয়ন ক্লোরাইড আয়নের পোলার আয়ন সহজেই ঘটে। এটা কেন ভাই, AlCl3 এর পোলার আয়নের মাত্রা অনেক বেশি। কেন, কারণ অ্যালুমিনিয়ামের সাইজ তো ছোট, অ্যালুমিনিয়ামের মাথার যে চার্জ ওটাও বেশি। আমরা ফাজারের নীতি দিয়ে ব্যাখ্যা করতে পারি, রাইট, Al3+। ওকে, তো অ্যালুমিনিয়াম 3+ খুব তাড়াতাড়ি ক্লোরাইড আয়নের সাথে পোলার আয়ন ঘটায়। এই অবস্থায় ঋণাত্মক Cl- আয়নের ইলেকট্রন ঘনত্ব অ্যালুমিনিয়াম ও ক্লোরিন পরমাণুর 2 নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে অবস্থান নেয়। অ্যালুমিনিয়ামের যোজ্যতা স্তরে 3 জোড়া বন্ধন ইলেকট্রন থাকে, অর্থাৎ অষ্টক অপূর্ণ থাকে। মানে AlCl3 কি অষ্টক পূর্ণ না অপূর্ণ, অপূর্ণ, রাইট। তিন, 3 জোড়া মানে কি 6টা, 3 জোড়া মানে কি 6টা ইলেকট্রন, কি 6টা পাইছো তুমি, অ্যালুমিনিয়ামের নিজের 3টা, ক্লোরিনের নিজের 3টা, 6টা। তারপরে তাই অষ্টক অপূরণের জন্য LCl3 অ্যালুমিনিয়াম পরমাণু পার্শ্ববর্তী ক্লোরিন পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের সাথে সন্নিবেশ বন্ধন দ্বারা ডাইমার অণু সৃষ্টি করে। ডাইমার অণু মানে কি, ডাইমার অণু মানে হচ্ছে এই যে এটা, এই যে Al2Cl6। কেন, এখন দেখো, এখন অ্যালুমিনিয়াম কয়টা, 2টা, আর Cl কয়টা, 6টা। কিসের মাধ্যমে, সন্নিবেশ বন্ধনের মাধ্যমে। ক্লিয়ার, ওকে।
তারপর এই জায়গায় ২ টা অ্যাঙ্গেল দেওয়া আছে, ওই অ্যাঙ্গেলটাও লিখে দিক। তখন ভিতরের অ্যালুমিনিয়ামের সাথে যে অ্যাঙ্গেলটা, ওইটা হয় হচ্ছে ৭৯, বিপরীতে বাইরেরটা হচ্ছে ১১৮। মানে এই যে এই জিনিসটা একটু লিখে রাখতে পারো তুমি চাইলে, হ্যাঁ? এই জিনিসটা তুমি একটু চাইলে লিখে রাখতে পারো। এই যে ভিতরের অ্যালুমিনিয়ামের সাথে মানে এই যে এইটা, সরি একটু অন্য কালার দিয়ে দেই, হ্যাঁ? এই যে এই অ্যাঙ্গেলটা হয় কতটুকু? এই অ্যাঙ্গেলটা হয় হচ্ছে ৭৯ ডিগ্রি। আর বাইরেরটা হয় হচ্ছে ১১৮ ডিগ্রি। এটা তুমি চাইলে মনে রাখতে পারো। মনে রাখার কিছু নেই, এমসিকিউ তে আসবে না। আসলে সিকিউ তে আসবে। কঠিন অবস্থায় এই ডাইমার অণুসমূহকে চতুস্থলকীয় গঠন ও শীট আকারে দুর্বল ভ্যান ডেলস বন্ধন দ্বারা ক্যালাস সৃষ্টি করে। ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এগুলা ভেঙে AlCl3 রূপে কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পীয় অবস্থায় ঊর্ধ্বপাতিত হয়। এটা একটু জাইনা রাখো, এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় Al2Cl6 এই ডাইমার অণুটা কি করতে পারে? ঊর্ধ্বপাতিত হতে পারে। এটা মেডিকেল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এই প্রশ্নটা পড়ানোর উদ্দেশ্য কি? এই প্রশ্নটা পড়ানোর উদ্দেশ্য হচ্ছে এই প্রশ্নটা থেকে তোমাকে গ নাম্বারে প্রশ্ন দিতে পারে। কয় নাম্বারে বলো তো? গ নাম্বারে প্রশ্ন দিতে পারে। তো আমি তোমাকে আমার এন্ড থেকে যতটুকু বুঝানোর পুরাটা বুঝাইয়া দিলাম। এন্ড পরীক্ষার হলে কিভাবে লিখবা ওই জিনিসটাও কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে। তোমার কোনগুলা লিখতে হবে না, তোমার কোনগুলা বাদ যাবে ওইগুলোও কিন্তু ভাইয়া কাটাই দিছি। ওকে? একটি স্টুডেন্ট অনেক বেশি স্মার্ট হতে পারে, বাট পরীক্ষার খাতায় তার খাতাটা যদি স্মার্ট না হয় তাহলে ওই স্টুডেন্টের কোনো মূল্য নাই। ওকে? তাহলে গ্রুপ 13 শেষ। আরেকটা প্রশ্ন আছে Al2O3। Al2O3 নিয়ে একটা প্রশ্ন আছে। মানে অ্যালুমিনিয়ামের অক্সাইড উভধর্মী। Al2O3 এটা উভধর্মী। এটা আমরা একটু পরে মানে কি বলে এটাকে পর্যাবৃত্ত ধর্মের ভিতরে পড়বো। বাট তারপরে একটু বলে রাখি। কোন অক্সাইড উভধর্মী এই কথাটা যখনই বলবে তুমি কি করবা? উভধর্মী বলতে কোন দুইটা ধর্ম বোঝাচ্ছে বলো তো? একটা হচ্ছে এসিডিক, একটা হচ্ছে বেসিক। রাইট? উভধর্মী মানে একটা অম্লধর্মী আর একটা মানে ক্ষারধর্মী। দুইটাই বুঝাচ্ছে, তাই না? তো Al2O3 উভধর্মী। মনে করো Al2O3 অ্যাসিডিক। তাহলে ও কি এখানে অ্যাসিড? ও যখন অ্যাসিডিক তখন তুমি ওর সাথে কার বিক্রিয়া দিবা? কথাটা বুঝো। মনে করো ও অ্যাসিডিক। তুমি এখানে ওর সাথে কার বিক্রিয়া দিবা? তুমি ওর সাথে একটা ক্ষারের বিক্রিয়া দিবা। কার সাথে বিক্রিয়া দিবা? ক্ষারের সাথে বিক্রিয়া দিবা। তখন এখান থেকে কি হবে? Na2Al3, Na2AlO2, সোডিয়াম অ্যালুমিনেট আর পানি। লবণ আর পানি তৈরি হবে। লবণ আর পানি তৈরি হবে। আর যদি Al2O3 বেসিক হয়, এটা হচ্ছে বেসিক, হ্যাঁ? এটা কি আমার বেসিক। বেসিক। তাহলে ওর সাথে তুমি কার বিক্রিয়া দিবা? একটা অ্যাসিডের বিক্রিয়া দিবা। বুঝছো না কাহিনী? মানে ও অ্যাসিডিক। তাই ক্ষারের সাথে বিক্রিয়া করতেছে, ও বেসিক তাই ক্ষারের সাথে অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে। লবণ আর পানি তৈরি করবে, কমন সেন্স। এবার আসো সমতাগুলোও করে দাও, সমতাগুলোও করে দাও। ৩ টা ক্লোরিন আছে তাই এখানে ৩ বসাই দাও আল্লাহর নামে। এই ৩ বসায়ও না, এখানে ৬ বসাই দাও। কেন? কারণ এখানে অ্যালুমিনিয়াম ২, তাহলে এখানে অ্যালুমিনিয়াম ২, ৩, ৬। এখানে H ৩ টা, তাই এখানে ৩ দিয়ে দাও। দেখবা মিলে গেছে। হ্যাঁ। আচ্ছা, এবার ওই জায়গার কাহিনীটা কি দেখো তো, এই জায়গায় 2 হবে, রাইট? 2 Na Al2O3। আচ্ছা দাঁড়াও, এখানে 2 দিও না। এখানে Al2 আছে, হ্যাঁ? Al2 আছে। তার মানে এই জায়গায় ৪ দাও। সরি ৪ না, ২ দাও। ২ দাও। তাহলে ২ টা Na মানে এখানে ৪ হবে সিওর। ওকে। এবার ৪ টা Na আসছে। ৪ টা H, ৪ টা H মানে এই জায়গায় ২ টা H হবে। ২ টা বাড়ি হবে। আর এবার দেখো এই জায়গার যে ৩ আর এই জায়গার যে ৪O, এইটা ঠিক আছে কিনা? ৪O আর ৩ ৭ আছে কিনা? ভাইয়া এখানে ৬ আর ২ ৮ হয়ে যায়, রাইট? একটু ভালো করে খেয়াল করো। এখানে ৩ টা আর ৪ টা ৭ টা, রাইট? এখানে কি আছে? ২ দুগুণা ৪ টা আর ২ টা ৬ টা হয়ে যায়, রাইট? তার মানে এই জায়গায় একটা ভেজাল আছে। একটু চেক করো এই জায়গাটা একটু চেক করো। তাহলে এই জায়গায় একটু ভুল করছি। সেটা হচ্ছে এই জায়গায় 2 টা হবে না, বুঝছো? এই জায়গায় 2 টা হবে না। মানে NaAlO2 হবে, বুঝছো? NaAlO2 হবে। NaAlO2 যদি হয় তাহলে কি হচ্ছে? এবার একটু মিলাই দাও। NaAlO2 হইলে আর কোনো সমস্যা নাই। দেখো NaAlO2 হইলে সমস্যা নাই। তাহলে ৩ আর এই জায়গায় কি? অক্সিজেন ৪। তাহলে ওই জায়গায় কি হইছে দেখো তো? Al2O3, তাহলে এখানে 2 হবে। এখানে 2 হবে সিওর। কেন?
কারণ অ্যালুমিনিয়াম আছে দুইটা। ওকে, দুইটা অ্যালুমিনিয়াম। এখন এই জায়গায় দুইটা মানে এখানে দুইটা হবে, এখানে কয়টা হবে, এখানে দুইটা হবে। ওকে, বাকিটা অটোমেটিক মিলে যাবে। দেখো, দুইটা হাইড্রোজেন H2, দুইটা ও আর তিনটা ও, পাঁচটা ও, চার আর একে পাঁচটা ও, ঠিক আছে, মিলছে। NaLO2 মানে সোডিয়াম অ্যালুমিনেট, সোডিয়াম অ্যালুমিনেট, ওর নামটা একটু লিখে রাখো, সোডিয়াম অ্যালুমিনেট। আর ওর নাম হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। ওকে, তাহলে Al2O3 উভধর্মী অক্সাইড হিসেবে কাজ করে। যখন এই রকম প্রশ্ন দিবে তখন তুমি এই দুইটা বিক্রিয়া শিখে রাখবা। আচ্ছা, এখন কথা হচ্ছে ও কেন উভধর্মী, এগুলো অক্সাইডের আলোচনায় আমরা করব, সমস্যা নেই, জাস্ট বিক্রিয়াগুলো শিখাই রাখলাম। এরপর আসো 14 নম্বর গ্রুপ। 14 নম্বর গ্রুপের প্রশ্ন কি কি? একটা হচ্ছে সিলিকন ট্রাই CCl4 আদ্রবিষ্ঠিত হয় না, SiCl4 হয় কেন? আরেকটা হচ্ছে, আরেকটা প্রশ্ন হচ্ছে তোমার, এক সেকেন্ড, একটা প্রশ্ন হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাসীয় হলেও সিলিকন ডাই অক্সাইড কঠিন কেন? সিলিকন ডাই অক্সাইডকে দৈত্যাকার অণু বলা হয় কেন? সিলিকন ডাই অক্সাইডকে দৈত্যাকার অণু বলা হয় কেন? এই দুইটা প্রশ্ন আমরা কই থেকে পড়বো? 14 নম্বর গ্রুপ থেকে পড়বো, তাইলেই হয়ে যাবে। এক সেকেন্ড, আসো তাহলে আমরা এখন আগে আমাদের মতো 14 নম্বর গ্রুপটা স্টার্ট করি। মানে আমি আগে আমার নিজের মতো পড়াবো, তারপরে তোমাকে দেখাই দিব বই থেকে। ওকে, 14 নম্বর গ্রুপ, তাহলে গ্রুপ 14 থেকে দুইটা প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন হচ্ছে CCl4 আর SiCl4 নিয়ে। CCl4 আর SiCl4, SiCl4 আদ্র বিশ্লেষিত করে, বাট CCl4 আদ্র বিশ্লেষিত হয় না। এখন কথা হচ্ছে আদ্র বিশ্লেষণ মানে কি? আদ্র বিশ্লেষণ মানে ভাইয়া পানি ভাঙে যাবে। পানি যেই বিক্রিয়ায় ভেঙে H প্লাস একজনের কাছে চলে যায় আর OH মাইনাস আরেকজনের কাছে চলে যায়, H প্লাস চলে যায় একজনের কাছে, OH মাইনাস চলে যায় আরেকজনের কাছে। তাহলে যেই বিক্রিয়ায় পানিটা ভাঙা যায় ওই বিক্রিয়ার নাম হচ্ছে পানি বিশ্লেষণ বা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। ওকে ফাইন, ঠিক আছে, সমস্যা নেই। এখন কথা হইছে ভাই আদ্র বিশ্লেষণের শর্তটা কি? আদ্র বিশ্লেষণের শর্তটা হচ্ছে অবশ্যই অবশ্যই 3D খালি থাকতে হবে। মানে যার আদ্র বিশ্লেষণ তুমি করবা, যার আদ্র বিশ্লেষণ করবা তার 3D অরবিটাল খালি থাকতে হবে। কার 3D অরবিটাল? তার 3D অরবিটাল খালি থাকতে হবে। তার 3D অরবিটাল খালি থাকতে হবে। ক্লিয়ার? কেন? কারণ আসলে লোন পেয়ারটা তার গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে। এই যে পানির যে OH, এখানে কি এই যে অক্সিজেনের লোন পেয়ার থাকে না, আছে, এই লোন পেয়ারটা তার গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে। গ্রহণটা কোন জায়গায় করবে? 3D অরবিটালে করবে। আচ্ছা, এখন প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম এখানে CCl4 কেন করে না? কারণ কার্বনের ইলেকট্রন বিন্যাসে 3D তো পরের কথা, 3s নাই, তাই না? 3 পুরাটাই নাই, মানে 3s 3p 3d, 3s তো থাকতে হবে তারপরে 3p, 3p তো থাকতে হবে তারপরে 3d, মানে ওর তো 3 নাই। তাহলে 2d তো পসিবল না, 2d কি পসিবল? না পসিবল। তাহলে 3d অরবিটাল খালি থাকতে হবে কার্বনের, 3 তে যাই না ওর ইলেকট্রন, তাহলে 3d আসবে কই থেকে? এবার সিলিকন কি 3d আছে? হ্যাঁ ভাই, সিলিকনে 3d আছে। কেমনে? সিলিকনে চিন্তা করো, 1s2 2s2 2p6, মানে কি আমার নিয়ন, এরপরে 3s2 12 হইছে, 3p2 14 হইছে। কিন্তু ভাইয়া 3D, এই যে ভাইয়া 3D খালি আছে তো, আছে কিনা বলো, 3D খালি আছে কিনা? হ্যাঁ ভাইয়া 3D খালি আছে। তাহলে যার 3D খালি তার সাথে আমাদের আলোচনা, অন্য কারোর সাথে আমার আলোচনা না। আচ্ছা ফাইন, তাহলে এটা তো আমরা একটা আইডিয়া পাইলাম। এখন কথা হচ্ছে SiCl4 যে আদ্রবীজ হয় এটা দেখাই দিতে হবে না তোমার? হ্যাঁ দেখাই দিতে হবে। আগে আমরা মেইন বিক্রিয়াটা নিয়ে চিন্তা করব, বুঝো? তাহলে বিক্রিয়াটা হচ্ছে এরকম, সিলিকন ট্রাইক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করবে। কার সাথে? পানির সাথে। তাহলে পানি কিন্তু ভাঙা যাবে, মানে কি দেখো তো, তাহলে এই OH গুলা চলে যাবে এখানে, আর এখান থেকে Cl গুলা এসে পড়বে এখানে। তাহলে সিলিকনের সাথে, সিলিকনের হাত চারটা, তাই চারটা OH রে ধরবে, আর চারটা Cl, চারটা H এর সাথে এসে চারটা HCl তৈরি করবে। তাহলে ভাই বুঝো, পানি কিন্তু একটা নিলে চলবে না, পানি চারটা নিতে হবে। কেন? OH তো চারটা, কারণ সিলিকনের হাত চারটা, সিলিকন চারটা OH রে ধরতে পারে, চারটা OH মানে কি তোমার তো চারটা পানি নিতে হবে, চার নিতে হবে। তাহলে চারটা H চারটা Cl এর সাথে চারটা পানি তৈরি করে, আর সিলিকন চারটা OH এর সাথে চারটা সিলিকন হাইড্রোক্সাইড তৈরি করে। ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে আমার মেইন রিঅ্যাকশন। তাহলে তোমাকে কি একটু লিখে দিলে হবে? উত্তর হচ্ছে না, তোমাকে
তাকে পুরোটা দেখাই দিতে হবে, তোমাকে তারে পুরোটা দেখাই দিতে হবে। তোমাকে প্রথমে ব্যাখ্যাটা লিখে দিয়ে আসতে হবে, আগে ব্যাখ্যাটা দেখো। এই যে ব্যাখ্যাটা আগে বুঝে নাও। এখানে এই যে এখানে বিভিন্ন প্রশ্ন আছে। তো এর কারণ আদ্র বিশ্লেষণ বিক্রিয়ার কৌশলের মধ্যে নিহিত কোন যৌগের আদ্র বিশ্লেষণ ঘটার সময় প্রথম পদক্ষেপ হচ্ছে পানির অণুর নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দ্বারা একটি সন্নিবেশ বন্ধন গঠন। মানে পানির যে লোন পেয়ার, অক্সিজেনের যে লোন পেয়ার, এই লোন পেয়ার আরেকজন গ্রহণ করতে হবে, মানে সন্নিবেশ বন্ধন। এখন SiCl4 আদ্র বিশ্লেষণের সময় পানি অণুর অক্সিজেন পরমাণুর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। কেন? কারণ ওর 3d অরবিটাল, এই যে ফাঁকা d অরবিটালের সন্নিবেশ বন্ধনের মাধ্যমে অন্তর্বর্তী যৌগ গঠিত হয়। মানে এখানে ফাঁকা d অরবিটাল আছে, এখানে ফাঁকা d অরবিটাল আছে। এভাবে 4 ধাপে পানির সাথে বিক্রিয়া হোয়াটএভার, এগুলো আমি দেখাই দিচ্ছি। সিলিকন তৃতীয় পর্যায়ে মূলত তাই তার ফাঁকা 3d অরবিটাল আছে, সেখানে পানি কর্তৃক শেয়ারকৃত ইলেকট্রন যুগল স্থান দেওয়া সম্ভব। অন্য কথায় সিলিকনের পক্ষে অষ্টক সম্প্রসারণ সম্ভব। তাই SiCl4 এর পানি, মানে SiCl4 আদ্র বিশ্লেষিত হয়। আর CCl4 ওর দ্বিতীয় পর্যায়ের মৌল কার্বনে ফাঁকা d অরবিটাল নেই, তাই পানি কর্তৃক শেয়ারকৃত ইলেকট্রন যুগল স্থান দেওয়া বা কার্বনের সম্প্রসারণ সম্ভব নয়, তাই CCl4 আদ্র বিশ্লেষিত হয় না। তার মানে তোমাকে কিন্তু আগে ব্যাখ্যাটা লেখা শিখতে হবে। পরীক্ষার খাতায় কিভাবে তুমি লিখবা, হাউ টু রাইট, ওইটা সবচেয়ে বেশি স্মার্টনেস, আমি বারবার বলতেছি। তুমি প্রথমে কি করবা, প্রথম প্যারাতে তুমি কি করবা, ওই যে আমাকে যে উদ্দীপকে XCl4 দিছে, ZCl4 দিছে, এইগুলোর পরিচয় দিবা। যে ভাইয়া এক্স এরকম এরকম, তাই এক্স হচ্ছে আমার সিলিকন, জেড এরকম এরকম, তাই জেড হচ্ছে আমার কার্বন। এই যে পরিচয় দিয়ে এক প্যারা শেষ করে ফেললাম। এরপরে তুমি আদ্র বিশ্লেষণ কাকে বলে লিখলা, বা আদ্র বিশ্লেষণের শর্তটা লিখলা। এরপরে SiCl4 কেন আদ্র বিশ্লেষিত হয়, এরপরে CCl4 কেন আদ্র বিশ্লেষিত হয়। মানে এই যে তোমার 4টা প্যারা। তোমার কয়টা প্যারা, তোমার 4টা প্যারা। এইভাবে করে তোমাকে লিখে দিয়ে আসতে হবে। এখন আসো আমরা হচ্ছে গিয়ে শিখি, মানে কিভাবে ওই যে ব্যাখ্যাটা তুমি লিখবা, ওইটা একটু শিখাই দিই তোমাকে। দেখো, প্রথম কথা হচ্ছে SiCl4 ওরে ওর মতো লিখবা, চতুস্তলক টাইপের ওরে লিখবা। পানিকে পানির মতো লেখো। পানি কি ভি শেপের না? অক্সিজেনের কি আছে, লোন পেয়ার আছে। অক্সিজেনের কি আছে বাবা, লোন পেয়ার আছে। আর এই যেটা ক্লিয়ার। এবার এই অক্সিজেনটা সিলিকন শেয়ারে নিবে, সিলিকন অক্সিজেনের এই যে একটা লোন পেয়ার শেয়ার করবে সিলিকন। মনোযোগ দিয়ে খেয়াল করি একটা জিনিস, হ্যাঁ। 4টা ক্লোরিন আছে কিন্তু এখানে, প্রায় 4টা ক্লোরিন আছে এখানে, হ্যাঁ। এটা যে কালি দিয়ে লিখছিলাম ওই কালিটা দিই, হ্যাঁ? এবার দেখো এই যে অক্সিজেন তার লোন পেয়ার দিয়ে এখানে আসলো। এখন খেয়াল করো, যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো এই জায়গাটা, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে এই জায়গায় লোন পেয়ারটা ওরা একভাবে দেখাইছে, আমি আমার মতো করে দেখাই, তুমি আমার মতো করে দিও, সমস্যা নেই। এই যে যখন সিলিকন এই অক্সিজেন থেকে লোন পেয়ারটা নিবে, যখন সিলিকন এই অক্সিজেন থেকে লোন পেয়ারটা নিবে সন্নিবেশের মাধ্যমে, তখন কি হবে, এই যে ক্লোরিনটাও সন্নিবেশের মাধ্যমে তার ইলেকট্রন দিবে। এখানে ক্লোরিনের কি আরো কি আছে দেখো তো, ক্লোরিনের টোটাল 7টা ইলেকট্রন কিনা, হ্যাঁ ভাই 7টা। ক্লোরিনের টোটাল 7টা ইলেকট্রন কিনা, হ্যাঁ ভাই 7টা। তো ক্লোরিন কি করবে, ক্লোরিনও এখানে হাইড্রোজেনকে ইলেকট্রন দিবে। ভাই কেন এটা দিল কেন? কারণ খেয়াল করো, অক্সিজেন যদি লোন পেয়ার ওরে দেয়, তাহলে এই বন্ড থেকে অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন টান দিবে। কেন? অক্সিজেনের তড়িৎ চুম্বকতা বেশি। তখন এই বন্ড থেকে কিন্তু আসলে অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন টান দিবে। টান দিলে কি হবে, ও H প্লাস একটা আলাদা হয়ে যাবে। কেন? ইলেকট্রন যদি তুমি অক্সিজেন নিয়ে যায়, তাহলে H প্লাস তৈরি হবে। H প্লাসটার ক্লোরিন তার লোন পেয়ার দিল। এরপরে কি হবে, এরপরে ঘটনা সবাই জানে। দেখো, এই যে সিলিকনের সাথে 3টা ক্লোরিন আছে কিনা, হ্যাঁ। আর এই যে OH একটা এসে পড়লো প্লাস। এই যে দেখো এইচ আর সিএল আলাদা হয়ে গেল। দ্যাটস ইট। ক্লিয়ার?
এখন একটা জিনিস বুঝছো, তুমি পানি নিছো কয়টা? তিনটা। একটা একটা পানি নেওয়াতে একটা OH আইসা এইখানে ঢুকলো আর একটা HCl এর সাথে চলে গেল। দেখো ভালো করে বুঝো, একটা OH এই ক্লোরিন একটা ক্লোরিনের জায়গায় ঢুকে গেল আর একটা H আর Cl আলাদা হয়ে গেল। দেখো H আর Cl আলাদা হয়ে গেছে আর আরেকটা OH কি হয়েছে এখানে এসে পড়ছে, তাই কিনা বলো? বুঝা গেছে? তাহলে এই যে একটা OH আসলো আরেকটা H কিন্তু এখানে রয়ে গেল একটা পানি নেওয়াতে। এখন তুমি পানি নিবা আরো কয়টা পানি নিবা? আরো তিনটা পানি নিবা। তাহলে দেখো এখন তুমি পাইছো কারে? তুমি পাইছো ভাইয়া সিলিকন, একটা OH পাইছো। দেখো একটা OH পাইছো, একটা OH পাইছো কিনা? হ্যাঁ। আর তিনটা ক্লোরিন এটার সাথে। পানি কয়টা? আরো তিনটা নিবা কেন? ভাইয়া আরো তিনটা ক্লোরিনকে সরাইতে হবে। তাহলে আরো তিনটা ক্লোরিন রে আরো তিনটা এইচ এসে তিনটা HCl বানাবে। আর এই তিনটা আরো তিনটা সিএল এর জায়গায় তিনটা OH ঢুকে যাবে। ক্লিয়ার কিনা? শেষ। তার মানে এটা হচ্ছে আমাদের কাজ, আর কোনো কাজ নাই। এখন ভাইয়া তাহলে এখানে তিনটা পানি আর একটা পানি, টোটাল কয়টা পানি? চারটা পানি। এই যে এটা হচ্ছে আমার মেইন রিঅ্যাকশন। তুমি এইটা লিখা তারপরে নিচে মেইন রিঅ্যাকশনটা লিখ। ক্লিয়ার কিনা? তুমি আগে এই দুইটা লাইন লিখা তারপরে নিচে মেইন রিঅ্যাকশন লিখবে। মানে আমরা কিন্তু এইটারেই দুই ভাগে করলাম। মানে প্রত্যেকটা স্টেপে কিন্তু এরকম একটা কাহিনী হয়, কিন্তু এরকম কাহিনীটা আমরা প্রত্যেকটা বার দেখার দরকার নেই, একবার দেখাবো। একটা প্রশ্ন ভালো করে পড়ো, একটা প্রশ্ন তুমি ভালো করে পড়লে এনাফ। এই যে দেখো সিলিকন পানির সাথে এরকম একটা কাহিনী করে, অক্সিজেন সিলিকনের লোন পেয়ার দেয়, ক্লোরিন এই লোন পেয়ার আর হাইড্রোজেন রে দেয়, দেন এই যে এরকম তৈরি হয়। তাহলে HCl আলাদা হয়ে যায়, HCl কি হয়ে যায়? HCl আলাদা হয়ে যায়। আর এই অক্সিজেন আর ও এই যে OH টা, এই পানির OH টা তিনটা ক্লোরিন আর এই সিলিকনের সাথে আইসা পড়ে। এবার এইটারে নিয়েই কিন্তু আমরা আবার বাকি তিনটা পানির সাথে বিক্রিয়া দিছি। কেন? কারণ আমার টোটাল মেইন বিক্রিয়া চারটা পানি, এখানে একটা পানি নিছি, এখানে আরো তিনটা পানি নিলাম। তাহলে আমাদের এই যে আমাদের মেইন জিনিস পাই গেছি। ক্লিয়ার? আগে ছিল একটা HCl, এখন হলো আরো তিনটা HCl, তাহলে টোটাল কয়টা হলো? চারটা HCl। এই দেখো চারটা HCl। ক্লিয়ার? তো তোমাকে আমি দুই স্টেপে বুঝাই দিলাম কিভাবে পরীক্ষার খাতায় লিখবা। এই যে ভাইয়া কিভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে, এই যে এই জায়গায় লেখা আছে, তুমি এটা পড়ে তারপরে পরীক্ষার হলে গিয়ে লিখবা। ক্লিয়ার? বুঝা গেছে? আমি মনে হয় বুঝাইতে পারছি। এরপরে আসো। এরপরে এই যে এইখানে একই প্রশ্ন। তুমি যত বেশি এই বাংলাটা পড়বা তত বেশি তোমার পরীক্ষার খাতায় লেখার ক্ষমতা বাড়বে। পরীক্ষার খাতায় পরীক্ষার খাতায় লেখার ক্ষমতা বাড়াও কিন্তু একটা আর্ট। বারবার করে বলছি। ওকে? আসো। এবার সবচেয়ে সুন্দর দুইটা প্রশ্ন। এই প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাকে পড়ে যাইতে হবে। কার্বন ডাই অক্সাইড গ্যাসীয় হলো, সিলিকন ডাই অক্সাইড কঠিন কেন? তাহলে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, কার্বন আর সিলিকনের পরিচয় কিন্তু তোমাকে ওরা ডিরেক্ট দিয়ে দিবে না। কার্বন আর সিলিকনের পরিচয় ওরা ডিরেক্ট দিয়ে দিবে না। ওরা কি করবে? ওরা হচ্ছে তোমাকে কার্বনের জায়গায় ওই যে এক্স ওয়াই পি কিউ ওরকম দিয়ে দিবে আর কি। তাহলে কার্বন ডাই অক্সাইড নিয়ে একটা প্যারা লিখবা। আমি কার্বনের স্ট্রাকচারটাকে বুঝাই দিই তারপরে বলতেছি। কার্বন ডাই অক্সাইড, দেখো কার্বন ডাই অক্সাইড হচ্ছে এই যে সরি, কার্বনের লাস্টে কয়টা ইলেকট্রন থাকে? চারটা ইলেকট্রন থাকে না? 2s2 2p2, 2s2 2p2, মানে কার্বন মানে কিন্তু এই জিনিসটা খেয়াল রেখো। হ্যাঁ, 1s2 2s1 2px1 2py1 2pz1। ক্লিয়ার? তাহলে এই যে দেখো 2s2 2p1 2py1 ফাইন ফাইন। তাহলে কার্বন ইলেকট্রন কয়টা? চারটা। এই চারটা ইলেকট্রন অক্সিজেনের সাথে সরল রৈখিক বন্ধনে থাকে 180 ডিগ্রি। এটা sp সংকরায়ন। কার্বনের এই সংকরায়নটা কি? কার্বনের সংকরায়ন হচ্ছে sp সংকরায়ন। sp সংকরায়ন। আচ্ছা আরেকটা ইনফরমেশন বলে দিই, এটা তুমি পারবা না, বুঝবা না, দরকার নেই তোমার। এই অক্সিজেনের সংকরায়ন কিন্তু এখানে sp2 সংকরায়ন। এই অক্সিজেনের সংকরায়নটা হচ্ছে এখানে sp2 সংকরায়ন। এটা কি? sp2 সংকরায়ন।
এটা যদিও প্রশ্নে আসবে না, তোমাকে প্রশ্নে দিবে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সংকরায়ন লেখো। এই ধরনের প্রশ্ন দেওয়া উচিত না। কার্বন ডাই অক্সাইডে কার্বনের সংকরায়ন হচ্ছে sp সংকরায়ন। কার্বন ডাই অক্সাইড দেখতে সরলরৈখিক 180 ডিগ্রি। কার্বন ডাই অক্সাইডের অক্সিজেনের সংকরণ sp2। তোমার আপাতত এটা পারা লাগবে না আরকি। তুমি বুঝবা না। আর স্ট্রাকচারটা একটু লিখে রাখো। এনাম ভাই বলছে লিখে রাখতে। এই যে এটা হচ্ছে গিয়ে কার্বন ডাই অক্সাইডের স্ট্রাকচার। এটা একটু দিয়ে রাখবা। ওকে? আচ্ছা, এবার দেখো কার্বন ডাই অক্সাইড আমরা জানি গ্যাসীয়। কার্বন ডাই অক্সাইডের ভিতরে কি থাকে বলো তো? ভ্যান ডার ওয়ালস বন্ধন। কি থাকে? ভ্যান ডার ওয়ালস বন্ধন। কার্বন ডাই অক্সাইড কি অন্য কোনো কার্বন ডাই অক্সাইডের ভিতরে থাকে, সাথে থাকে না? ভ্যান ডার ওয়ালস বন্ধন মানে কি? দূরে দূরের বন্ধন, রাইট? আমার সাথে তোমার সম্পর্কটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধন। এটা ভালো সম্পর্ক তোমার আমার ভিতরে, কিন্তু তুমি এক জায়গায় এক রাষ্ট্রে, আমি এক রাষ্ট্রে। তো ভ্যান ডার ওয়ালস বন্ধন, কার্বন ডাই অক্সাইড যেহেতু একক অণু, একক অণু মানে কি? কার্বন ডাই অক্সাইডের সাথে অন্য কোনো কার্বন ডাই অক্সাইড একসাথে থাকে না। দূরের দূরের কানেকশন মানে ভ্যান ডার ওয়ালস বন্ধনে থাকে। ওকে? এন্ড তারা কি করে দেখো, এই যে এখানে লেখা আছে কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটি একক অণু। কার্বন ডাই অক্সাইড অণুতে একটি কার্বন পরমাণু দুইটি অক্সিজেন পরমাণুর সঙ্গে দুই জোড়া ইলেকট্রন শেয়ার করে। দেখো, দুই জোড়া মানে চারটা ইলেকট্রন। দুই জোড়া মানে চারটা ইলেকট্রন। দুই জোড়া ইলেকট্রন শেয়ার করে দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে। কার্বন ডাই অক্সাইডের আণবিক গঠন সরলরৈখিক। এই যে কার্বন ডাই অক্সাইড অণুগুলোর মধ্যে ভ্যান ডার ওয়ালস বন্ধন কার্যকর থাকে, তাই সাধারণ তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্যাস। এটি একক সমযোজী যৌগ। একক সমযোজী যৌগ মানে কি? কার্বন ডাই অক্সাইডের সাথে তো অন্য কেউ নাই। এখানে কিন্তু এই পাশে কিন্তু আরেকটা কার্বন নাই, এই পাশে আরেকটা কার্বন নাই, এরকম না। ওকে? একক সমযোজী এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম। দ্যাটস ইট। এতটুকু তোমার ব্যাখ্যাটা জানলেই এনাফ। ওকে? আচ্ছা, এইবার ভাইয়া সিলিকন ডাই অক্সাইড কেন কঠিন? সিলিকন ডাই অক্সাইড কেন কঠিন? সিলিকন ডাই অক্সাইড আসলে একটা পলিমার, বুঝছো? একটা বৃহৎ জিনিস। সিলিকন ডাই অক্সাইড একটা বৃহৎ অণু। মানে কি থাকে? সিলিকন ডাই অক্সাইডের জন্য দুইটা চিত্র তোমার লাগবে। মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে সিলিকন ডাই অক্সাইড, খুব ইম্পর্টেন্ট কথা বলছি। সিলিকন ডাই অক্সাইড, সিলিকন ডাই অক্সাইড কি? সিলিকন ডাই অক্সাইড হচ্ছে কি একটা পলিমার, বৃহৎ পলিমার। এখানে একটা সিলিকন চারপাশে 4টা অক্সিজেনের সাথে থাকে। আর একটা অক্সিজেন 2টা সিলিকনের সাথে থাকে। দেখো, প্রত্যেকটা অক্সিজেন 2টা সিলিকনের সাথে আছে। এই অক্সিজেনটা 2টা সিলিকনের সাথে, এই অক্সিজেন 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 এইটা সিলিকন, এই একটা সিলিকনের সাথে। এখানে তো দেই নাই, বড় করিনি আর। আরেকটা চিত্র এইভাবে শিখো। এটা sp3 চতুস্তলক, তো এটাও শিখে রাখতে হবে। দেখো সিলিকন চতুস্তলক আঁকো একটা। এই যে ভাই চতুস্তলক, এই চতুস্তলক মানে এই যে দেখো, এই যে এরকম। তাহলে জিনিসটা হচ্ছে এই যে এই চিত্রটাও তোমার আঁকা শিখতে হবে, বুঝছো? এই চিত্রটাও কি করবা তুমি? আঁকা শিখবা। এই চিত্রটাও আঁকা শিখবা। কেন? কারণ তোমার সিকিউতে হেল্প করবে। দ্যাটস ইট। এই দুইটা চিত্রই আঁকা তোমার শিখতে হবে। এন্ড দেখো, এই যে বই, তোমার বইয়েও কিন্তু এই দুটো চিত্র আছে। হ্যাঁ, এই দুটো চিত্র আছে, এই দুটো চিত্র একটু শিখবা। আচ্ছা দেখো, তাহলে অপরদিকে সিলিকন ডাই অক্সাইড হলো একটি পলিমার যৌগ, অর্থাৎ অসংখ্য সিলিকন ডাই অক্সাইড একসাথে যুক্ত হয়ে থাকে। এরূপ যৌগকে পলিমার যৌগ বা দৈত্যাকার অণু বলা হয়। খেয়াল করো, তোমাকে যদি আমি শুধু প্রশ্ন করি সিলিকন ডাই অক্সাইড দৈত্যাকার যৌগ কেন, তখন কিন্তু তুমি কার্বন ডাই অক্সাইডের ব্যাখ্যায় যাবা না। কার্বন ডাই অক্সাইডের ব্যাখ্যায় যাবা না। তোমাকে যদি আমি প্রশ্ন করি যে কার্বন ডাই অক্সাইড গ্যাসীয়, সিলিকন ডাই অক্সাইড কঠিন কেন, তখন তুমি শুধু সিলিকন ডাই অক্সাইডের প্রশ্নে যাবা, মানে দুইটার প্রশ্নে যাবা আর কি। তো সিলিকন ডাই অক্সাইড পলিমার গঠনে সিলিকন পরমাণু 4টে অক্সিজেন পরমাণুর সাথে, মানে একটা সিলিকন 4টা অক্সিজেনের সাথে, এবং একটি অক্সিজেন 2টা সিলিকনের সাথে থাকে। প্রতিটি চতুস্তলক অক্সিজেন দ্বারা যুক্ত থাকে। এই যে দেখো, প্রতিটি চতুস্তলক অক্সিজেন দ্বারা যুক্ত। এই যে দেখো, এই চতুস্তলক কার সাথে যুক্ত? অক্সিজেন দিয়ে যুক্ত। এর পরিমাণ, পলিমার যৌগ গঠনকালে বহু সমযোজী যৌগ ভাঙতে হয় এবং অধিক তাপ শক্তি শোষিত হয়। সুতরাং সিলিকন ডাই অক্সাইডের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অনেক বেশি। গলনাঙ্কটা জেনে রাখবা, যেহেতু এটা পরীক্ষায় আসে, তাই গলনাঙ্ক হচ্ছে 1610 ডিগ্রি সেন্টিগ্রেড। স্ফুটনাঙ্ক ইম্পর্টেন্ট না,
স্ফুটনাঙ্ক 2230°C। সাধারণ তাপমাত্রায় সিলিকন ডাইঅক্সাইড কি কঠিন কেলাসাকার পদার্থ। মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় আর সিলিকন ডাইঅক্সাইড কি কঠিন। জাস্ট এটা একটু জেনে রাখলে এনাফ। ওকে, আর কিছু পড়ার দরকার নাই। আমরা অনুধাবনের জন্য পড়বো কার্বন মনোক্সাইডকে কেন নীরব ঘাতক গ্যাস বলা হয়। ওর কি কার্বন মনোক্সাইডকে নীরব ঘাতক, মানে মাইরা ফেলবে তোমাকে। ওকে, আচ্ছা আসো। তারপর যশোরে যশোর যশোর বোর্ড তো কোনো সময় ভালো প্রশ্ন দেয় না, বুঝছো না? যশোর বোর্ড সবসময় একটু বিতলামি করে। আসো দেখো, একটা উদ্দীপক দিছে, উদ্দীপকের ভিতরে আবার এক লাইন করে গ্যাপও দিছে, যাতে পোলাপাইন ভাবে এটার পরেই তো কিছু একটা আছে, বাট নাই, এটার পরে কিছু নাই ভাই, এখানে গ্যাপ দেওয়া। এটাই যশোর বোর্ডের বিতলামি, বুঝছো না? দেখো 17 নম্বর গ্রুপ, 17 নম্বর গ্রুপের 2 নম্বর পর্যায়ে কে আছে? ফ্লোরিন, তারপরে ক্লোরিন। এই দেখো মানুষ কি করবে, এটা ক্লোরিন লিখে এটা ব্রোমিন লিখবে কেন? ওই যে ভাববে এই জায়গায় কিছু আছে, বাট এই জায়গায় কিন্তু ওরা খালি রাখছে, দেখছো? ফাইজলামি। এবার 15 নম্বর গ্রুপে কারা আছে বলো তো? নামাজ পড়ে আসি সবাই ভাই। ওকে, আচ্ছা। আর 1 নম্বর গ্রুপের 1 নম্বর পর্যায়ে কে থাকে? হাইড্রোজেন থাকে। এগুলো আমরা সবাই জানি, রাইট? বুঝা গেছে? গেছে। ZX3 যৌগ অপেক্ষা XY3 অধিক ক্ষারীয় ব্যাখ্যা করো। ZX3 কি? আগে তো এটা বুঝতে হবে ভাইয়া, ZX3 কি। ZX3, Z কি দেখো তো? PH3। PH3 কে বলা হয় ফসফিন, PH3 কে বলা হয় ফসফিন। আর YX3, Y কি? N। এটা হচ্ছে অ্যামোনিয়া, আমরা সবাই জানি। যাই হোক, এখন বুঝো অ্যামোনিয়া আর ফসফিনের ভিতরে কে হচ্ছে গিয়ে তোমার ভালো ক্ষার। আমরা ওদের স্ট্রাকচার গুলো একটু দেখি ভালো করে, দেখো মনোযোগ দিয়ে খেয়াল করে। অ্যামোনিয়া প্রথমে 2টা ইলেকট্রন, পরে কয়টা ইলেকট্রন বলো তো? 2 আর 5 কি বলে নাইট্রোজেন কয় কয় নাম্বার? 7 নাম্বার না? 2 আর 5 7। ফসফিন সেম, মানে প্রথমে 2টা, পরে 8টা, পরে কি আরো 5টা। দেখো সেম, বাট ফসফিনের আকারটা কিন্তু একটু বড় হবে, রাইট? তাহলে এখানে বোঝার বিষয় হচ্ছে নাইট্রোজেনের আকারটা ছোট, ফসফিনের আকারটা বড়, ফসফরাসের আকারটা বড়। এটা বোঝা গেছে? ওকে, এবার জিনিস চিন্তা করো, এবার আসো তড়িৎ ঋণাত্মকতায়। ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5, ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা কত আমি আগে নিজের মতো করে বুঝাইনি। নাইট্রোজেন হচ্ছে 3, ফসফরাসের হচ্ছে 2.5, হাইড্রোজেনের কত? 2.1। তাহলে দুইজনই কিন্তু হাইড্রোজেন থেকে ইলেকট্রন টানার ক্ষমতা রাখে। নাইট্রোজেন হাইড্রোজেন থেকে ইলেকট্রন টানার ক্ষমতা রাখে, ফসফরাসও হাইড্রোজেন থেকে ইলেকট্রন টানার ক্ষমতা রাখে। রাখে কিনা? রাখে। বুঝছো? রাখে কিনা? হ্যাঁ ভাইয়া রাখে। এখন কথা হচ্ছে তাহলে কেন অ্যামোনিয়া বেটার ক্ষার? আচ্ছা প্রথম কথা হচ্ছে এটা ক্ষার কেন ভাইয়া? দেখো আমরা জানি যে যেই বান্দা লোন পেয়ার ছাইড়া দিতে পারে, বুঝছো? যেই বান্দা লোন পেয়ার অন্যজনকে দিতে পারে তাকে কি বলা হয়? ক্ষার বলা হয়। যেমন এই যে অ্যামোনিয়া একটা H+ এর সাথে বিক্রিয়া করে H+ কে তার লোন পেয়ারটা দিতে পারে, এন্ড তৈরি করতে পারে অ্যামোনিয়াম আয়ন। এটা কিন্তু অ্যামোনিয়াম আয়ন। সিমিলারলি এই ফসফিনও একটা H+, ফসফিনও তার লোন পেয়ারটা একটা H+ কে দিয়ে ফসফোনিয়াম আয়ন তৈরি করতে পারে। কি তৈরি করতে পারে বলো তো? ফসফোনিয়াম আয়ন। তাহলে এটাই কি আমার অ্যামোনিয়াম আয়ন, এটাই কি আমার ফসফোনিয়াম আয়ন। তার মানে ওরা লোন পেয়ার দিচ্ছে, তাই এরা কি বেস, তাই এরা কি বেস। এখন অ্যামোনিয়া ভালো বেস কেন? ভালো বেস কারণ ওর নিজের দিকে ইলেকট্রন টানার ক্ষমতা বেশি। কেন? ওর তো ঋণাত্মকতা বেশি। ফসফরাসের কিন্তু ইলেকট্রন টানার ক্ষমতা বেশ কম। ওকে, এন্ড মনোযোগ দিয়ে খেয়াল করার বিষয় হচ্ছে ওর তড়িৎ ঋণাত্মকতা বেশি, প্লাস ওর সাইজ ছোট। সাইজ ছোট হলে কি হয়?
সাইজ ছোট হইলে চার্জ ডেনসিটি বেশি থাকে। মনে করো অল্প জায়গায় বেশি মানুষ হইলে কি ঘনত্ব বেড়ে যায় না? অল্প জায়গায় বেশি মানুষ। এখন আমার ঘরে ২ জন ৫ জন মানুষ আর একটা লিফটের ভিতরে ৫ জন মানুষ কি সেম? না। আমার ঘর থেকে লিফট ছোট। তাই লিফটের ডেনসিটি কিন্তু বেশি। কারণ জায়গা কম, মানুষ বেশি। রাইট? সো এই অ্যামোনিয়া আর ফসফেনের ভিতরে নাইট্রোজেনের চার্জ ডেনসিটি বেশি। কেন? ও নিজের দিকে ইলেকট্রন গুলা টান দিচ্ছে, ও নিজের দিকে ইলেকট্রন গুলা টান দিচ্ছে, ওর চার্জ ডেনসিটি বাইরে যাচ্ছে। আবার ওর সাইজও ছোট। সো এই ২ টা রিজনে মানে তড়িৎ ক্রিয়াত্মকতা বেশি আর চার্জ ডেনসিটি বেশি, এই ২ টা রিজনে ও ভালো করে ইলেকট্রন ছাড়তে পারে। ও ভালো করে ইলেকট্রন ছাড়তে পারে বা প্রোটন গ্রহণ করতে পারে। ভাই দেখো ব্রনস্টেড লাউরি তোমাকে কি বলেছিল? যে H+ গ্রহণ করে সে ক্ষার। লুইস তোমাকে কি বলেছে? যে ইলেকট্রন ছাড়ে সে ক্ষার। তো যেহেতু ওর কি বেশি? তড়িৎ ঋণাত্মকতা বেশি, ওর চার্জ ডেনসিটি বেশি, ওর সাইজ কম। তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে কোন জিনিসগুলা কি ফ্যাক্টর বলো তো? একদম গুলায়ে খাওয়াই দিব তোমার টপিকটা, হ্যাঁ? দেখো তড়িৎ ঋণাত্মকতা বেশি, ইলেকট্রোনেগেটিভিটি বেশি, চার্জ ডেনসিটি বেশি, চার্জ ডেনসিটি বেশি, সাইজ কম। কি? সাইজ কম। ক্লিয়ার? এইজন্য অ্যামোনিয়া ভালো ক্ষার। ফসফেটের কিন্তু এগুলো উল্টা। ইলেকট্রোনেগেটিভিটি কম, চার্জ ডেনসিটি কম, আবার সাইজ বড়। দেখো ফসফেনের ক্ষেত্রে কিন্তু এগুলো উল্টা। তাই কি হয়? তাই হচ্ছে অ্যামোনিয়া ভালো ক্ষার হয় কার থেকে বলো তো? ফসফেন থেকে। আরো বেটার হবে তুমি যদি গুগল করে ওদের পিকেবির ভ্যালু গুলা একটু জেনে নাও। পিকেবির ভ্যালু গুলা একটু জেনে নাও। ওদের পিকেবির ভ্যালু গুলা একটু গুগল করবা। গুগল করে পিকেবির ভ্যালু ২ টা লিখে রাখবা। আমরা জানি যার কেবি বেশি এবং পিকেবি কম সে ভালো ক্ষার। যেমন অ্যামোনিয়ার পিকেবি অবশ্যই কম হবে কার থেকে? পিএইচ3 থেকে। যার পিকেবি কম মাথায় রাখবা, যার কেবি বেশি, যার পিকেবি কম সে ভালো ক্ষার। একটু 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 ইয়া করবা, মানে কি বলে বলো তো এটাকে? গুগল করবা। গুগল করে এদের পিকেবির ভ্যালুগুলো লিখে রাখবা। দেখবা অ্যামোনিয়ার পিকেবি বেশি আর পিএইচ3 পিকেবি কম। সরি, পিকেবি ওর বেশি। যার পিকেবি কম সে ভালো ক্ষার। মানে এখানে অ্যামোনিয়া ভালো ক্ষার, মানে অ্যামোনিয়ার পিকেবি কম হবে আর কেবি বেশি হবে। এখন দেখো পিকেবি জানলে কেবিও বের করা যাবে। তুমি কেবি আর পিকেবির ব্যাখ্যাটাও তখন দিয়ে দিতে পারবা। ক্লিয়ার? এই যে জায়গায় সুন্দর করে বাংলাটা লেখা আছে। সো তুমি হচ্ছে এই বাংলাটা একটু পড়ে নিবা, বাংলাটা পড়ে উত্তর দিবা। ওকে বাবা? তারপর এবার হচ্ছে ১৫ নম্বর গ্রুপ। হ্যাঁ, ১৫ নম্বর গ্রুপের আরেকটা প্রশ্ন। এটা কখনোই সিকিউতে আসে না। বাট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পোর্টেন্ট একটা কথা। নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে বেশি নিষ্ক্রিয় মৌল হলো নাইট্রোজেন। তাই নাইট্রোজেন গ্যাস নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। নাইট্রোজেন নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে বেশি নিষ্ক্রিয়, মানে নিষ্ক্রিয়। তো এই ব্যাখ্যাটা আসে না, মানে তোমার মানে সিকিউতে আসে না। তবে তবে পড়ে ফেলা উচিত। ওকে, পড়ে ফেললো, এটা লাগবে না। এবার সুপার ইম্পর্টেন্ট টপিক মানে ১৬ নম্বর গ্রুপের, বুঝছো? ১৬ নম্বর গ্রুপের, গ্রুপ ১৬। পানি তরল, H2S কি গ্যাসীয়? পানি তরল, H2S গ্যাসীয়। এই প্রশ্নটা অনেক বেশি ভাইরাল প্রশ্ন। তো এখানে অনেক বেশি জানতে হয় না, মানে পানির ভিতরে আসলে কি থাকে? হাইড্রোজেন বন্ড থাকে। পানির ভিতরে হাইড্রোজেন বন্ড থাকে, H2S এর ভিতরে থাকে না। এটাই হচ্ছে মূল আলোচনা। এখানে সুন্দর করে ভাইয়া লিখে রাখছি। এখানে দেখো একমাত্র অক্সিজেন হাইড্রাইড পানি হলো তরল, সালফার হাইড্রাইড H2 হলো গ্যাস। আমরা জানি H2S হচ্ছে গ্যাস। কারণ অক্সিজেন পরমাণু আকারে ছোট এবং অধিক তড়িৎ হওয়ায় পানি পোলার অণু। কমন সেন্স। কেন? দেখো অক্সিজেনের তড়িৎ কত? 3.5। সালফারের কত? 2.5। হাইড্রোজেনের কত? 2.1। দেখো মাথায় রাখবা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 1.7 এর কম হয়, 0.5 এর বেশি হয়, 0.5 থেকে এই তোমার কি হয় বলতো? এক সেকেন্ড, এইভাবে লিখি। 0.5 থেকে বেশি আর 1.7 থেকে কম, তখন যৌগ হয় পোলার।
দেখো ওদের পার্থক্য তো H2O তে পার্থক্য কত হয় 1.4, 3.5 থেকে 2.1 বাদ দাও, তাহলে কত হয় পার্থক্য? 1.4 হয়। তাহলে এই রেঞ্জের ভিতরে না? তাহলে পানি হচ্ছে একটা পোলার যৌগ, আমরা জানি ওরা ডাইপোল তৈরি করে, ফাইন। তাই সাধারণ তাপমাত্রায় পানি হচ্ছে একটি তরল পদার্থ। এন্ড দেখো পানির অণুসমূহ আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, বিরাট পানির গুচ্ছ বানায়, মানে এরকম। মাথায় রাখবে একটা পানি কিন্তু আসলে 4টা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, এটা একটু লিখে রাখো। আর একটা বরফ হচ্ছে 2টা হাইড্রোজেন বন্ধন তৈরি করে। ক্লিয়ার? একটা হাইড্রোজেন হচ্ছে 4টা, আর একটা পানি হচ্ছে 4টা, আর একটা বরফ হচ্ছে 2টা। কিন্তু 16 সালফার ও পরবর্তী মৌলসমূহের তড়িৎ-ঋণাত্মকতা কম, তাই এদের হাইড্রাইড যেমন H2S হলো অপোলার অণু, এরা হাইড্রোজেন বন্ধন গঠন করতে না পারায় দুর্বল ভ্যান ডের ওয়ালস বন্ধন দ্বারা থাকে, তাই এরা হচ্ছে গ্যাসীয়। এই জায়গাটাও একটু পড়ে রাখতে পারো, এই জায়গাটাও একটু পড়ে রাখবা, মানে একই প্রশ্ন, একই প্রশ্ন, দুই জায়গায় ব্যাখ্যা, দুই ব্যাখ্যা লেখা আছে, জাস্ট একটু সুন্দর করে পড়বা, একটু সুন্দর করে পড়বা। দেখো পানি পোলার, বাট H2S কি অপোলার। এর কারণ অক্সিজেন এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হলো 1.4, আর H2S এর পার্থক্য হচ্ছে 0.4, তাই অপোলার সমযোজী। H2S এর মধ্যে হাইড্রোজেন বন্ধন সম্ভব না। এরপরে হাইড্রোজেন বন্ধন উপস্থিত থাকার কারণে পানির অণুসমূহ পরস্পরকে আকৃষ্ট করে গুচ্ছ অবস্থায় রাখে, তরল অবস্থা প্রাপ্ত হয়। তরল পানিতে তাপমাত্রার উপর নির্ভর করে, তাই পানির সাথে 2টি বা 3টি, গড়ে 4টি হাইড্রোজেন বন্ধন থাকে। হাইড্রোজেন বন্ধন গঠন ও ভাঙন অবরত চলতে থাকে, ফলে পানির প্রবাহ ধর্ম বজায় থাকে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কেলাসাকার বরফে পানির অণুতে হাইড্রোজেন বন্ধন সরবজকীয় বল, মানে সরবজীয় বলয় সৃষ্টি হয়ে থাকে। অপরদিকে H2S এ গ্যাসীয় অবস্থা থাকে, H2S এ হচ্ছে ভ্যান ডের ওয়ালস বন্ধন থাকে। ভ্যান ডের ওয়ালসের শক্তির মাত্রা হচ্ছে 1 থেকে 10 কিলোজুল পার মোল। হোয়াট এভার ইট ইজ, তোমাকে এই ব্যাখ্যাগুলো পরীক্ষার খাতায় লিখতে হবে। আমি এই জিনিসটা এখানে মানে হুদাই দেই নাই। কথা বোঝা গেছে? এই জিনিসটা কেন লিখে রাখছি এখানে? যাতে করে তুমি এখান থেকে অ্যান্সার করতে পারো। কথা বোঝা গেছে বাবা? এই জিনিসটা অ্যান্সার করতে গেলে তোমার কাজে লাগবে, তুমি এটা লিখে রাখো। এখন প্রায় 1 ঘন্টা 27 মিনিট পড়াইছি। এখন মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে যারা 25 ব্যাচ, এগুলো তো 25 ব্যাচই করতেছো, রাইট? 25 ব্যাচের স্টুডেন্টরাই তো করতেছো। 25 ব্যাচের স্টুডেন্ট আছো। তোমরা এইচএসসির পরে যে এই যে মেডিকেল, তোমার যদি প্রিপারেশন হয় মেডিকেলের, তোমার যদি প্রিপারেশন হয় ঢাকা ভার্সিটির, এই দুইটাই তো মানে বেসিক প্রিপারেশন, রাইট? আল্লাহ না করুক তোমার মেডিকেলে হয় নাই, তখন তুমি কোন দিকে যাবা? ভার্সিটির দিকে যাবা। বা তোমার শুরু থেকেই ভার্সিটির প্রিপারেশন এই ডিওতে হয়নি, অন্য কোনোটাতে হবে। কোনো কথা ছাড়া বিশ্বাস করো, এই জায়গাটায় তুমি যখন ভর্তি হবা, এই জায়গায় ভর্তি হইলেই তোমার আর কোথাও যাওয়ার দরকার নেই। ঠিক আছে? তোমার আর কোথাও যেতে হবে না। এই জায়গাতে ভর্তি হইলেই তোমার কেমিস্ট্রি প্রিপারেশন সম্পূর্ণ। এতটুকু আমি তোমাকে প্রমিস করতেছি। আর যাদের টার্গেট হচ্ছে বুয়েট, রুয়েট, এখন কিন্তু আলাদা প্রশ্ন হচ্ছে, হ্যাঁ? চুয়েট, রুয়েট, কুয়েট, বুটেক্স, আইওটি, তারা এই জায়গায় ভর্তি হবা। বিশ্বাস করো, এর চেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট তোমার হবে না। মানে কেমিস্ট্রির জন্য তোমার কোনো দিকে তাকাইতে হবে না। আমি তোমাকে এতটুকু বড় ভাই হিসেবে প্রমিস করতে পারি। এই উইপেন সিরিজ সিজন 3 হচ্ছে গিয়ে আমার ইমোশনের জায়গা। এখানে আমি সবচেয়ে বেশি পরিশ্রম দেই। আল্লাহর অশেষ রহমতে এবার 330 জনের উপরে বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েটে চান্স পাইছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ মান সম্মান রাখার মালিক। ওকে। সো উইপেন সিরিজ সিজন 3 শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এর জন্য। এইটা পড়লেই ঢাকা ভার্সিটি সাস্ট হয়ে যায়। তাই কারো যদি ঢাকা ভার্সিটি আর সাস্টের বিশেষ করে টার্গেট থাকে, তারা এখানে ভর্তি হবে। ক্লিয়ার? আর যদি নরমাল যেকোনো ভার্সিটি, ঢাকা ভার্সিটি, মানে শুধু ভার্সিটি টার্গেট থাকে, তাহলে এখানে। মানে যেমন যে ডিউতে ফার্স্ট হয় তার কিন্তু ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নেওয়া থাকে, তাই না? তো এই জন্যই বলছি উইপেন সিরিজ সিজন 3 করা থাকলে আপনার জন্য ঢাকা ভার্সিটি সাস্টে আলাদা প্রিপারেশন লাগবে না। এখন আপনার টার্গেটই ভার্সিটি, টার্গেট ভার্সিটি, আপনার জীবনের লক্ষ্য ভার্সিটি, তাহলে এই জায়গায় ভর্তি হন। যদি লক্ষ্য থাকে ইঞ্জিনিয়ারিং,
আর এমনি ভার্সিটি চান তেল এই জায়গায়। ব্যাপারটা বুঝাইতে পারছি তো। আর যারা সেকেন্ড টাইমার আছেন, সেকেন্ড টাইমার চোখ বন্ধ করে এই জায়গায় ভর্তি হবেন। আর কোনো কথা নাই। এই জায়গায় ভর্তি হবেন। আপনি সেকেন্ড টাইমে যতগুলা পরীক্ষা দিবেন, কেমিস্ট্রিতে একটা সিঙ্গেল প্রশ্নে আপনাকে আমি আটকাইতে দিব না। এটা আমি হাসান আনাম প্রমিস করে গেলাম। ওকে? ওকে। কিভাবে ভর্তি হবেন? এক্সাম গুলা দিবেন। 15 টা এক্সাম, ৳150 কিভাবে দিবেন এখানে লেখা আছে। ওকে? একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। টাকা পাঠানোর প্রসেস। এই যে ব্যাচ আকাঙ্ক্ষা ৳১৬৫০ এই জায়গায় লেখা আছে কিভাবে ভর্তি হবেন। ক্লিয়ার? একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা আমাদের পেজে বা মেসেজ দিতে পারেন তাইলেই হবে। তো এইটা হচ্ছে গিয়ে ব্যাচ আকাঙ্ক্ষা মানে যেটা দেখাইলাম আপনাকে। এটা আমাদের উইপেন সিরিজ। উইপেন সিরিজ ৳১১০০ ৳১১০০ এই যে এইভাবে ভর্তি হতে পারবেন। এটা হচ্ছে আমাদের ২৬ ব্যাচ। যদি ২৬ ব্যাচের কেউ আমাদের এই ভিডিওটা দেখে থাকেন, আমাদের ২৬ ব্যাচের প্রথম পত্রের কোর্সের হচ্ছে ৳২২৫০ এটা কত? সরি ৳২০৫০ সম্পূর্ণ প্রথম পত্র। এটা হচ্ছে ২৬ ব্যাচের সম্পূর্ণ দ্বিতীয় পত্র ৳২৫৫০ এত বেশি কেন? এখানে অর্গানিক কেমিস্ট্রি আছে এই জন্য। ওকে, ফুল দ্বিতীয় পত্র এটা। আর এটা হচ্ছে এইচএসসি ২৭ উত্তেজিত ২৭ উত্তেজিত ২৭ এর কেউ এই ক্লাসটা করবে না আমি জানি। সো উত্তেজিত ২৭ এর ছোট ভাই বোনদেরকে কিন্তু আপনারা এই যে ফার্স্ট পেপার ব্যাচে ভর্তি হতে বলবেন। ক্লিয়ার? এটা হচ্ছে উত্তেজিত ২৭ এর ফার্স্ট পেপার ব্যাচ। আপনারা ২৫ এর আছেন। এই ক্লাস কারা দেখবে? ২৫ এর পোলাপাইন দেখবে নাহলে ২৬ এর পোলাপাইন দেখবে। তো আপনারা কিন্তু আপনাদের উত্তেজিত ২৭ ভাই বোনদেরকে এই কোর্সের ব্যাপারে এই কোর্সে ভর্তি হইতে বললেন। এন্ড এই কোর্সে ভর্তি হইতে গেলে এখানে মেসেজ দিলেই হবে। 01309270105 ওকে? এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিতে বললেই হবে। একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। এই ৩-৪ টা মিনিট আমাকে দেওয়ার জন্য আমি হচ্ছে এখানে একটু প্রমোশন করলাম। কেউ মাইন্ড করেন না। ওকে? আচ্ছা। এখন আমরা কি পড়বো? এখন আমরা পড়বো হচ্ছে পরমাণুর আকার মানে পর্যায়বৃত্ততা। কি পড়বো এখানে? মানে আমাদের পর্যায়বৃত্ত ধর্ম। এখন আমাদের কাজ হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম পড়া। ক্লিয়ার? খেয়াল করে দেখেন প্রথম কথা হচ্ছে পর্যায় সারণীর যা এমসিকিউ আর যা সিকিউ আছে সব কমপ্লিট হইছে কি হয় নাই? উত্তর হিসেবে হয়ে গেছে। শেষ? শেষ। এখন আমরা পড়ব পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম যখন পড়ব তখন পর্যায়বৃত্ত ধর্মের যত এমসিকিউ যত সিকিউ একদম শেষ করে ফেলব। ওকে? তাড়াতাড়ি সুন্দর করে নোট করেন। খুব ইম্পোর্টেন্ট টপিক।